প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিলে। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, নির্দলীয় সরকারের অধীনে আবারও নির্বাচনের দাবি করেছে বিএনপি। জনগণকে সঙ্গে নিয়ে অভ্যুত্থানের কথাও বলছে দলটি। বিএনপির এই বক্তব্যকে অভ্যুত্থানের রঙিন খোয়াব হিসেবে দেখছে আওয়ামী লীগ। এদিকে বিভিন্ন সময় মুখোমুখি হয়ে পড়েছে জনপ্রতিনিধি এবং আমলারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কেউ কেউ যে রাজনীতি হয়ে উঠেছে প্রেস কনফারেন্স নির্ভর, এতে দুর্বল হয়ে পড়েছে তৃণমূলের রাজনীতি। কেউ কেউ বলছেন রাজনীতি এখন আটকে গেছে পালাগানে। প্রিয় দর্শক, এই প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয় কোন পথে রাজনীতি। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। জি, আমার বাঁদিকে আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। ডান দিকে আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এছাড়া আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ এমপি। উনি একটু পরে যুক্ত হবেন। আছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং সিনিয়র সাংবাদিক মিস্টার জাকারিয়া কাজল। জাকারিয়া কাজল একটু পরে যুক্ত হবেন। আমরা আলোচনায় কিছুটা এগিয়ে রাখি, তারা এসে আলোচনা খেয়ে ধরবেন এবং কথা বলবেন। সালাম ভাই, আপনাকে তো শুরু করতে চাই যে গণ অভ্যুত্থানের হুমকি দিয়েছেন আপনারা, আওয়ামী লীগ উড়িয়ে দিয়েছে, বলছে এটা খোয়াব, রঙিন খোয়াব। আপনাকে ধন্যবাদ। আমার সাথে আলোচনায় যারা অংশগ্রহণ করছেন সবাইকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন তাদেরকেও ধন্যবাদ। স্যার, একটা হলো যে আমরা তো বারবারই বলে আসছি যে বিএনপি একটি ডেমোক্রেটিক পার্টি। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আর গণতান্ত্রিক ওয়েতেই সরকার আসবে, সরকার যাবে, এটাই হলো নিয়ম। কিন্তু বর্তমান সরকার নির্বাচনটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে আজকে মানুষের ভোট দেওয়ার কোনো অধিকার নাই, এবং সরকারের লোকজন প্রধানমন্ত্রী সহ সবাই বলতেছে যে পারলে বিএনপি আন্দোলন করে নামাক, তাই না? তো স্বাভাবিকভাবে তাহলে তো আমাদের আন্দোলন মানে কি? তাহলে তাদেরকে আন্দোলন করে যদি নামাইতে হয় তাহলে তো অভ্যুত্থানের মধ্যেই নামাইতে হবে। দেখি চেষ্টা করে আমরা পারি কিনা, যেহেতু ওনারাও চায় সেটা। ওনারা মানে আয়োজনটা আছে কিনা আমরা তো জানি যে আয়োজন তো সেটা হলো যে আমরা চেষ্টা, বিপ্লবের অভ্যুত্থান একটা সাবজেক্টিভ কন্ডিশন, একটা অবজেক্টিভ কন্ডিশন লাগছে। আয়োজনটা আছে কিনা, না না, এটা তো আয়োজন, মানে মানুষ কতটা চাইছে এবং রাজনৈতিক বাস্তবতা সেটা আছে কিনা। না না, আয়োজনটা হলো সেটা। এগুলো তো আয়োজনটা কুক করতে, আপনি জানেন, এটা রান্না করতে হয়, আয়োজনটা করতে হয়। আয়োজনটা তো এইটা এমন না যে বিএনপি অস্ত্র শস্ত্র জোগাড় করবে, এই করবে ওই করবে, সেটা কিন্তু তো আবার অদৃষ্টও না যে উপর থেকে আসবে, সেগুলো সেটাও কিন্তু না, না না, মানুষকে করতে হয়। মানুষকে কথা, আপনি যেহেতু প্রশ্ন করছেন আমাকে বলতে দেন। না, নিশ্চয়ই। কথাটা হলো যে যেটা বলতেছি যে আজকের জনগণ বিক্ষুব্ধ। জনগণ আজকের কোনো আস্থা নাই এই সরকারের উপরে। যেটা আজকে করোনাকে মোকাবেলা করতেও যায় দেখা গেছে যে প্রধানমন্ত্রী নিজেই বলছে জনগণ তো আমার কথা শুনে না। আজকে যেহেতু আজকে আসলে পিপুলের ভোটে আজকে এই সরকার আসে নাই, পিপুলের উপর তাদের আস্থা নাই, আবার পিপুলেরও তাদের উপর আস্থা নাই। এখন বিষয়টা আমরা তো এখনও বলতেছি, আমরা এখনও চাই যে সরকার আগামী নির্বাচনের আগে অবশ্যই তারা ডেমোক্রেটিক যে সমস্ত ইগুলো তারা বন্ধ করে দিয়েছে সেগুলো রেস্টোর করুক, এবং আগামী নির্বাচন কোনো অবস্থাতেই তাদের অধীনে নির্বাচন হবে না, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। যেহেতু তারা 30 তারিখের ভোট 29 তারিখে করে, কাজে তাদেরকে রেখে তো, আর যেহেতু জনগণের ভোট দেওয়ার কোনো সুযোগই নাই, তাই কাজে তাদের অধীনে তো নির্বাচন হতে পারে। ওকে সালাম ভাই, অনেক ধন্যবাদ। আমি একটু সাইফুল ভাই আপনার কাছে যাব। যেটা সালাম ভাই বলবার চেষ্টা করেছেন যে একটা অভ্যুত্থান করে দেখানো যায় কিনা সেইটা, আরটা বলেছেন যে নির্বাচনের জায়গাটা থাকছে না, আসলে সুষ্ঠু নির্বাচনের স্পেস কোনো নাই আসলে। সব মিলে আপনি কিভাবে দেখছেন বিশ্ব রাজনীতির আলোকে যদি একটু বলেন। জি, আপনাকে ধন্যবাদ। আর সম্মানিত আলোচকবৃন্দ এবং আজকের এই রাউন্ড টেবিলে যারা অংশ নিয়েছেন এবং যারা শুনছেন, আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বাস্তবে একটা খুব কঠিন একটা সময় আমরা এখন পার করছি। কদিন আগে আমরা পার্টি থেকে একটা স্টেটমেন্ট করেছিলাম, করোনা এবং সরকার মিলে রাজনীতিকে আজকে তারা অনেকখানি ঘরে তুলে দিয়েছেন, এবং একদিকে করোনা পরিস্থিতি, আরেকদিকে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর জন্য
রাজনীতি অনেকখানি কঠিন করে তুলেছেন। এবং আপনি জানেন যে আমরা আমাদের ইতিহাসে সম্ভবত সবচেয়ে একটা বন্ধা রাজনৈতিক সময় আমরা এখন পার করছি। এবং এমন একটা সময়ে যখন যেটা আপনি একটু আগে আমার সাথে অফেয়ারে আমরা একটু বলছিলাম, আফগানিস্তানে যে ঘটনা, সেই ঘটনা এর তো নানা মাত্রা আছে, কিন্তু যেটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি শুধুমাত্র 3 লক্ষ সৈন্যবাহিনী, উপরসা একটা প্রশাসন, তাবেদার একটা সরকার, জনবিচ্ছিন্নতার একটা পর্যায়ে শুধুমাত্র শক্তি প্রয়োগ করে, দমন করে, প্রশাসন বা বিশাল সেনাবাহিনীর উপরে নির্ভর করে যে ক্ষমতায় থাকা যায় না, আফগানিস্তান তার একটা বড় একটা উদাহরণ। আরেকটা আমাদের জন্য খুব বড় জায়গাটা, সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশের কনটেক্সটে আমরা দেখেছি, বিশ্বের অনেক দেশে আমি বলতে পারবো, যখন আপনি সুস্থ স্বাভাবিক, যখন আপনি নির্বাচনের মধ্য দিয়ে বা ভোটের মধ্য দিয়ে, যখন আপনি পছন্দের দল বা সরকার পরিবর্তনের কোনো সুযোগ থাকে না, নাগরিকদের ন্যূনতম অধিকার, ভোটের অধিকার, নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার যখন থাকে না, তখন কি হয়? একদিকে চক্রান্ত ষড়যন্ত্রের আশঙ্কাটা বাড়ে, আরেকদিকে যারা এই সমস্ত গণতান্ত্রিক সংস্কৃতিতে বিশ্বাস করে না, সে ধরনের একটা পশ্চাৎপদ ধর্মান্ধ একটা ফ্যাসিবাদী উত্থানের জমিনটা তৈরি হয়। আমি মাঝে মধ্যে বিস্মিত হই যে বর্তমান সরকার তারা আসলে কিন্তু এরকম একটা ধর্মান্ধ একটা ফ্যাসিবাদী উত্থানের জমিন তারা তৈরি করে দিচ্ছেন কিনা বাংলাদেশের জন্য, সে ব্যাপারে মাঝে মধ্যে আমার খুবই শঙ্কার মধ্যে আমি থাকি। দ্বিতীয়ত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, যে এখন আপনি দেখছেন যে আমরা কদিন আগে বরিশালে যে ঘটনা আমরা লক্ষ্য করলাম, সেটা পরে আমি শেষ করি। সবারটা শুনতে হবে তো, এই জন্য আহমদ ভাই যদি একটু বলেন। সাইফুল ভাই যেটা বলেছেন যে একটা জমিন তৈরি হচ্ছে কিনা এখানে একটা মৌলবাদী ধর্মান্ধ গোষ্ঠীর উত্থানের। জি, সবাইকে ধন্যবাদ। জি, টেলিভিশন সেটের সামনে যারা বসে দেখছেন তাদেরকেও আমার শুভেচ্ছা, আর অতিথিবৃন্দ যারা আছেন সবাইকে আমার সালাম। এখানে প্রশ্ন হলো যে বাংলাদেশের জমিনটা তৈরি হচ্ছে কি উগ্রবাদের, মৌলবাদের কিনা, এটা প্রশ্ন। জি, আরেকটা বলা হচ্ছে যে বিএনপি আপনার করবে, গণ অভ্যুত্থান করবে। এখন সাইফুল ভাই তো বামপন্থী, মাওসুদিকের একটা কথা আছে, বিপ্লব মানে কিন্তু আপনার ভোজসভা নয়, ডিনার পার্টি নয়। বিপ্লব অর্থই ডিনার পার্টি নয়। গণ অভ্যুত্থানটা যদি তার ডিনার পার্টির মতো মনে করেন, যে সকালে বললাম রাতে আয়োজন করে ফেললাম, গণ অভ্যুত্থান কখন হয়? বাংলাদেশের কনটেক্সটে যদি আপনি পর্যালোচনা করেন, গণ অভ্যুত্থান হয়েছে আপনার 69-এ, ছাত্ররা সামনে ছিল। 52-এর ভাষা আন্দোলনটা গণ অভ্যুত্থানের পর্যায়ে, যদিও গভর্নমেন্টের কোনো পতন হয়নি, ভাষাটা প্রতিষ্ঠা পেয়েছে, সেখানেও ছাত্র সমাজ সামনে ছিল। ইভেন 62-র শিক্ষা আন্দোলনের ছাত্র সমাজ সামনে ছিল। 90-এর গণ অভ্যুত্থান যদি বলেন, 69-এর গণ অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান, সেখানেও কিন্তু ছাত্র সমাজই সামনে ছিল। গণ অভ্যুত্থানটা যে আপনি বললেন সাবজেক্টিভ কন্ডিশন অ্যান্ড অবজেক্টিভ কন্ডিশন দুটো মিলতে হবে। এবং বাংলাদেশের কনটেক্সটে চিন্তা করতে গেলে বলা যায় সবসময় সামরিক শাসকদের বিরুদ্ধেই গণ অভ্যুত্থান হয়েছে। পাকিস্তানে 69-এর গণ অভ্যুত্থান হয়েছে আইয়ুব খানের বিরুদ্ধে, 90-এর গণ অভ্যুত্থান যদি বলেন এরশাদের বিরুদ্ধে, সামরিক শাসকের বিরুদ্ধে। বাংলাদেশের কনটেক্সটে কোনো নির্বাচিত পার্টির বিরুদ্ধে কোনো গণ অভ্যুত্থান হয়নি। যদি সেটা বলেন তাহলে বিএনপির বিরুদ্ধে আমরা যে গণ আন্দোলন করলাম, সেই গণ আন্দোলনের কাছে তারা মাথা নত করলো, এটাকে মধ্য দিয়ে তারা কিন্তু সরে আসলো। আমার মনে আছে 95-এ ইলেকশন করলো, মাত্র 15 দিন পার্লামেন্ট ছিল, পরে পার্লামেন্ট বাতিল করে তারপরে কিন্তু তারা রিজাইন করলো। তাহলে তো এটা আমাদের গণঅভ্যুত্থানই ছিল। এই গণঅভ্যুত্থানের কাছে আওয়ামী লীগ যখন যে আন্দোলনে দাঁড়ায়, সেখানে কিন্তু সবাই মাথা নত করে। কাজে আজকে তারা গণঅভ্যুত্থান করতে যাচ্ছেন, এটা কার বিরুদ্ধে? ইটস এ গভর্নমেন্ট, ইট ইজ নট এ মার্শাল গভর্নমেন্ট, এটা আর্মি গভর্নমেন্ট নয়, এটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট, ইটস এ ইলেক্টেড গভর্নমেন্ট। তারা স্বীকার করুন বা না করুন সেটা ভিন্ন জিনিস। তারা স্বীকৃতি না দিলেন না, তাতে তো আমি বিষয় না, সেটা হচ্ছে আমাকে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল কমিউনিটি আমাকে স্বীকৃতি দিয়েছে কিনা সেটা আমার কাছে বিষয়। তারা ইলেক্টেড গভর্নমেন্টকে মানছে কিনা সেটা আমার কাছে বিষয়। সুতরাং গণঅভ্যুত্থান বললেই হবে না। বাংলাদেশে এই সরকার ইলেক্টেড গভর্নমেন্ট, আওয়ামী লীগ সরকার ইলেক্টেড, জনগণের শক্তির উপর দাঁড়িয়ে কথা বলে। ভাই যে বললেন জমিন আমরা তৈরি করবো কিনা, আর উগ্রবাদকে তো মোকাবেলা আওয়ামী লীগ করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার উগ্রবাদের শিকার হতে গেলেন, 21শে আগস্টে গ্রেনেড হামলার শিকার হতে গেলেন,
she was the target to kill. তিনি আল্লাহর রহমতে বেঁচে গেছেন, কিন্তু আইবি রহমান সহ যে আমাদের 22 জন নেতাকর্মী নিহত হলেন, তারপরে 500 নেতাকর্মী আহত হলেন উগ্রবাদের আক্রমণের কাছে। সেই উগ্রবাদকে লালন করেছে কে? সেই উগ্রবাদকে পৃষ্ঠপোষকতা দিয়েছে কে? বিএনপি চেয়ারপারসন এবং তাদের সেকেন্ড ম্যান তারেক জিয়া হাওয়া ভবনে বসে সেই নীল নকশা তৈরি। অনেক ধন্যবাদ আহমদ হোসেন ভাই, সঙ্গেই থাকুন। কাজী ফিরোজ রশিদ এমপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ফিরোজ ভাই যদি একটু বলেন, আমরা কথা বলছিলাম, আপনি যেহেতু পরে যোগ দিয়েছেন একটু খেয়ে ধরিয়ে দেওয়ার জন্য, যে একটা গণ অভ্যুত্থানের কথা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, আওয়ামী লীগ বলছে এটা রঙিন খোয়াব দেখছে। আসলে এই প্রেক্ষাপটে সাইফুল ভাই এবং আহমদ ভাই একটু কথা বলবার চেষ্টা করেছেন, আপনি যদি একটু বলেন। ধন্যবাদ। এবং কাবুলের প্রেক্ষাপটে একটু বলবার চেষ্টা হয়েছে এখানে। আলোচক আছেন, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। জি, আসলে গণ অভ্যুত্থানের একটা সরকারকে নামাতে হলে নির্বাচনের মাধ্যমে নামাতে হয়, অথবা গণ অভ্যুত্থান অথবা অগণতান্ত্রিক পন্থা অর্থাৎ সামরিক অভ্যুত্থান, তিনটে পন্থা। এখন সামনে আছে গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান করতে হলে এই দেশের সমস্ত দল, ছাত্র সমাজকে এক করতে হবে। আইয়ুব খানের মধ্যে আমি সাইফুল সাহেব যেটা বললেন যে আমরা সমস্ত ছাত্র জনতা এক হয়ে গিয়েছিলাম, আইয়ুব খানের মধ্যে একটা তীব্র আন্দোলন গড়ে তুলেছিলাম, যার জন্য আইয়ুব খানের পতন হয়েছিল। 90তে আমাদের মধ্যে এই দেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, বামপন্থী, দক্ষিণপন্থী, উত্তরপন্থী, মধ্যমপন্থী, চরমপন্থী পন্থী একজনে বাদ ছিল না। আর তারপরে যদি আপনাদের সাংবাদিক ধরি, বুদ্ধিজীবী ধরি, সুশীল ধরি, কুশীল ধরি, এইটা সেইটা, রাস্তাঘাট, গাছপালা সব আমাদের মধ্যে। আমরা কজন জাতীয় পার্টি ছাড়া আমাদের সাথে আর কেউ ছিল না। মানে এতটাই বিচ্ছিন্ন, এতটা জনবিচ্ছিন্ন আপনারা হয়ে পড়েছিলেন। জি, আপনারা তাই মনে করতেছেন। গাছ প্রকৃতি সব বাইরে। জি, তারপর আমাদের মধ্যে 9 বছর লাগছে। এত বিচ্ছিন্ন হওয়ার পরেও, এত কিছু হবার পরেও উত্তরপন্থীও ধরে নিয়েছিলেন, দক্ষিণপন্থী নিয়েছিলেন। 9 বছর লাগছে আমাদের সামান্য ভুলের কারণে। এসে সামনে বলেছিলাম যে ছাত্র রাজনীতি বন্ধ করেন না, নুরুদ্দিনকে আপনি সামরিক এই শাসক বানায়েন না, প্রধান সেনাপতি বানায়েন না। এই দুই একটা সামান্য ভুল, যাই বড় ভুল না। একসময় তো ক্ষমতা যাইতেই হয়, মানে ছাত্রদের উপর ভর করে তাহলে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার চেষ্টা ছিল। তারপরেও কিন্তু আমরা সাথে সাথে নির্বাচন করে ঘুরে দাঁড়িয়েছি। কেমন গণ অভ্যুত্থান তো সোজা না, সব দলকে এক করতে দিতে হবে, গোটা ছাত্র সমাজকে এক করতে দিতে হবে। এখন তো তা করা যাচ্ছে না। বিএনপি যা করতেছে, ছাত্রলীগ তার বিরুদ্ধে যাচ্ছে, বামপন্থীরা তার বিরুদ্ধে যাচ্ছে, কিছু উগ্রপন্থীদের পক্ষে গেলে চরমপন্থী এগিয়ে যাচ্ছে। এই পাড়া, ওই পাড়া, দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, সব পাড়া আছে, তো শিক্ষক আছে, তো তাদের গণ অভ্যুত্থান করতে হলে গোটা দেশকে এক ঐক্যবদ্ধ করতে হবে। সেই ধরনের পরিস্থিতি নেই। তাহলে কি আছে, একটা নির্বাচন আছে। নির্বাচন ছাড়া একটি সরকারকে, এবং এই ধরনের সরকারকে হটানো খুব কঠিন। আর আফগানিস্তানের কথা বলছেন, দেখেন আফগানরা যুদ্ধ করতেছে কিন্তু 25 বছর, 20 বছর বয়সে যে ছেলেটা যুদ্ধে গিয়েছিল, আজকে 30 বছর পরে তার বয়স 50 বছর, অর্থাৎ সে প্রায় বুড়ো হয়ে গেছে। কারণ যুদ্ধক্ষেত্রে 50 বছর টিকে থাকা, 70 বছরের লোক সে হয়ে গেছে। এই কঠিন অবশ্যই ইসের মধ্যে দাঁড়িয়ে, খেয়ে না খেয়ে, এত বড় একটা শক্তির মধ্যে, নাটো বাহিনীর মধ্যে, ব্রিটিশ বাহিনীর মধ্যে, আমেরিকান বাহিনীর মধ্যে, অত্যাধুনিক অস্ত্রের মধ্যে তারা যুদ্ধ করেছে। এই যুদ্ধে তারা জয়লাভ করেছে। এখানে তারা একদিনে করেন, এটা 20 বছর লাগলো। এবং তারপরে যেটা করেছেন আপনারা দেখেছেন যে একটা আলোচনা হয়েছিল আমেরিকানদের সাথে। আমেরিকাও দেখলো যে এখানে তাদের $3 ট্রিলিয়ন শেষ হয়েছে, অর্থাৎ 3 লক্ষ কোটি টাকা, ডলার তারা ধ্বংস করেছে। এখানে এবং ধ্বংস করে তালেবানকে দিয়ে তালেবানকে রিপ্লেস করেছে। 70,000 সিভিলিয়ান মারা গেছে পুলিশ তালেবানদের হাতে, 51,000 তালেবান মারা গেছে, তাদের 2,500-3,000 সোলজার মারা গেছে, 4,000-4,500 আহত হয়েছে, পঙ্গু হয়েছে। তখন তারা কাছে ঠিক আছে, এই মুহূর্তে আর আমাদের দরকার নেই, এবং আমরা যে ট্রেনিং দিছি, যে অস্ত্র দিছি, এই সরকার যথেষ্ট টিকে থাকার জন্য। কিন্তু তার দেখা গেছে যে না, তারা যাবার সাথে সাথে
তালেবানরা ফিরোজ ভাই এগুলো আমরা জানি আপনার বিশ্লেষণ যদি বাংলাদেশের সঙ্গে রিলেট করেন তাহলে ভালো, এই তথ্যগুলো সবাই জানি আমরা। না এই সমস্ত বাংলাদেশে হওয়ার না, Okay, fine. বাংলাদেশের ভূমি জি। ওইটা না, জি। এটা এই যে এই স্বপ্ন যারা দেখে জি কোথায় আগেও কিন্তু এই বামপন্থীরা এই জন্য ডুবছে, মস্কোতে বৃষ্টি হয়েছে, গুলিস্তানে সাদি ধরছে, এটা হবে না, এই হবে না। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতি হবে। দেখা যাচ্ছে যে জি আজকে অনেক ধন্যবাদ আপনাকে যে তালেবান আফগানের বিপ্লব বাংলাদেশে আসলে কোনো অর্থ তৈরি করবে না, তাৎপর্য তৈরি করবে আপনার বক্তব্য। জি অনেক ধন্যবাদ। মানসিকতা নাই। আবু আলম শহীদ ভাই যদি একটু বলেন যা এটা তো শুনলাম, বলবেন। আর যেহেতু আপনি একজন বড় প্রশাসক ছিলেন, আপনি যদি ওই বরিশালের ঘটনা যে সাইফুল ভাই পরে যুক্ত করবেন সেটা একটু বলবেন আপনি, এই আমলা প্রশাসক এবং আমাদের জনপ্রতিনিধি যে রাজনীতির দ্বন্দ্ব, অবস্থা প্লিজ। আমরা রাজনীতির অবস্থা আমরা জানি এবং রাজনীতিতে কি ঘটছে সেটা সবাই আমরা জানি। এখানে একদম আফগানিস্তান বা তালিবানদের সাথে রিলেট করার মতো কোনো পরিস্থিতি এখনো হয়নি, ভবিষ্যতে হবে কিনা এটা ভবিষ্যতে বলতে পারবে। আর গণ অভ্যুত্থান বিষয় তো ক্লিয়ার, গণ অভ্যুত্থান করতে হলে সেটার জন্য যে আয়োজন, সেটার জন্য যে সংগঠন এবং সেটা যেভাবে গড়ে তুলতে হবে, কর্মসূচি এবং কর্মসূচি ভিত্তিক একটা বিশাল ঐক্য, সেই ঐক্য গড়ে তুলতে হবে। সুতরাং এটা তো আমি চাইলে আমার গণ অভ্যুত্থান হয়ে গেল এরকম না। বাংলাদেশে গণ অভ্যুত্থান 69, 90, এমনকি 96 তো গণজাগরণ সৃষ্টি হয়েছিল, 2007-ও এমন একটা ঘটনা ঘটেছিল। সুতরাং আমাদের কাছে মাইল ফলক গুলো আছে, আমরা জানি কি অবস্থায় হতে পারে। তবে এটাও আমাদেরকে বুঝতে হবে যে হ্যাঁ, দীর্ঘদিন সময় লাগে, মানুষ খুবই ক্ষুব্ধ হয়, তারপর কিন্তু স্ফুলিঙ্গ থেকে দাবানল সৃষ্টি হয়ে যায়, সেই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ গণ অভ্যুত্থান যেটা 90 সালে, এটা আমাদের একজন মাননীয় মন্ত্রী এখানে আছেন, প্রাক্তন, উনি ছিলেন তখনও মন্ত্রী, তখনও ওনারা কিন্তু ভাবেনি নেই যে তাদের বিরুদ্ধে এত লক্ষ লক্ষ মানুষ নেমে যাবে, ছাত্ররা নেমে যাবে। এবং নামার পরও মিলন হত্যাকাণ্ডের আগে কিন্তু জিনিসটা সংগঠিত হয়নি। সুতরাং স্ফুলিঙ্গটা দরকার হয়, তার আগে সংগঠন দরকার হয়। এইসব রাজনীতির বিষয়ে রাজনীতিবিদরা ভালো বুঝবেন। কিন্তু আপনি ওই আহ্বান দিয়ে তো গণ অভ্যুত্থান হবে না, আপনি আন্দোলন চালিয়ে যাবেন। আরেকটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে সালাম সাহেব বলেছেন, নির্বাচনের ব্যাপারে অনেক বিতর্ক আছে, নির্বাচন কখন হয়, কিভাবে হয়, কারা নির্বাচন করেন, সেসব তো আলোচনায় আছেই। সুতরাং আমাদের যেটা দরকার, আমাদের রাষ্ট্রে বাম নেতা সাইফুল বলেছেন যে জমিন তৈরি হয়ে যাচ্ছে কিনা, সেই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে আপনি যদি গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো অব্যাহত না থাকে, গণতান্ত্রিক সংস্কৃতি যদি চালু না থাকে, এবং আমাদের যে সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যদি ঠিকমতো কাজ না করতে পারে, তাহলে কিন্তু একটা জায়গা তৈরি হয়ে যায়, অন্য জায়গা, এবং সেই জায়গাটা যে কেউ ব্যবহার করতে পারে। সেই জায়গাটায় আমাদেরকে খেয়াল করতে হবে যে এই জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে কিনা। মাঝখানে তো আমরা দেখেছি যে আমাদের দেশের যে ধর্মান্ধ গোষ্ঠী আছে তারা কিন্তু অনেক হম্বি করেছে এবং অনেক কিছু তারা করার চেষ্টা করেছে, কয়েকবার তারা অ্যাটেম্পটও করেছে। সুতরাং তাদেরকে একেবারে ফেলে দেওয়া যাবে না। যেমন ভাবে আমি তালেবানের সাথে এটা কোনো রিলেশন নাই, কারণ আফগানিস্তান পরিস্থিতিটা শত বছর ধরে গবেষণা করতে হবে। আফগানিস্তান একটা প্রবলেম, সেটা এখনকার প্রবলেম না, এটা 100, 200, 300 বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে যে তাদের গোত্রে যুদ্ধ, তাদের এক রাজ্যের সাথে আরেক রাজ্যের যুদ্ধ, এটা চলে আসছে এবং এটা আর আগামী ভবিষ্যতে অনেকদিন হয়তো চলবে, যতদিন না পর্যন্ত তাদের দেশে গণতান্ত্রিক সংস্কৃতির পরিবর্তন না হবে। কিন্তু আমাদের দেশে আমরা কিন্তু মৌলবাদীদের দেখেছি, তাদের উত্থান হওয়ার প্রচেষ্টা দেখেছি, এবং আমাদের দেশে মৌলবাদী লেভেলে এই যে আফগান টাইপের চিন্তা করে, এরকম চিন্তা করার লোকের সংখ্যা কিন্তু অনেক বেশি। এখানে তো স্লোগান দেওয়া হয়েছে, তাই না? বাংলা হবে আফগান, আমরা সবাই তালেবান, এই স্লোগান তোমরা শুনেছি এখানে। এবং এখান থেকে অনেকে আফগানিস্তানে গেছেও যুদ্ধ করার জন্য, তারা ফিরে এসেছে, সেই খবর তো আমাদের কাছে আছে। বেশি, কিন্তু আমি যেটা বলছি যে তাদের চেয়ে বেশি সংখ্যক লোক আমরা মনে করি যে আমরা আফগানিস্তান হব না, সেটাই এক জায়গায় ক্যাচ পয়েন্ট আছে। সুতরাং আমাদেরকে ওই জায়গাগুলোতে আলাপ আলোচনা করে রাষ্ট্রকে এমন ভাবে চালাতে হবে যাতে রাষ্ট্র একটা গণতান্ত্রিক সংস্কৃতিতে চলতে পারে। অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন। সাংবাদিক জাকারিয়া কাজল যদি একটু বলেন যে শহীদ ভাই বলেছেন যে আমরা কিন্তু এখানে হেফাজতের তাণ্ডব দেখেছি এবং তাদের সংখ্যা কিন্তু কম না, তালেবান মাত্র 2 লক্ষ। এই কওমি মাদ্রাসা ভিত্তিক হেফাজতের প্রায় 50 লক্ষ আছে এবং তাদের নরেন্দ্র মোদীকে সফর কেন্দ্র করে তাদের তাণ্ডব আমরা দেখেছি। ইভেন এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তারা কিন্তু বলছে বঙ্গবন্ধুর ভাস্কর্য টেনে হিস্ট্রে বঙ্গোপসাগরে পাঠিয়ে দিবে, এবং সেই ভাস্কর্য কিন্তু আজ পর্যন্ত স্থাপন করতে পারে নাই, দোলাই পারে। সেই প্রেক্ষাপটে যদি আপনি একটু বলেন জাকারিয়া কাজল, যেটা সাইফুল ভাই প্রশ্নটি করেছেন যে একটা মৌলবাদের জমিন আমরা তৈরি করছি কিনা। আসলে আনমিউট করতে হবে, প্লিজ আনমিউট করতে হবে। কাজল ভাই আনমিউট করতে হবে আপনাকে, আপনি মাইম করছেন।
জি, ক্যারি অন, সাউন্ড নিয়ে তারপরে কথা বলতে হবে। শোনা যাচ্ছে? জি প্লিজ ক্যারি অন। হ্যাঁ, যেটা যেটা বলছিলেন আপনারা, গণ অভ্যুত্থান নিয়ে কথা শুনলাম, স্ফুলিঙ্গ নিয়ে কথা শুনলাম, ফিরোজ ভাইয়ের একটা কথা খুব কানে লেগেছে আমাদের, সামান্য ভুল থেকে তাদেরকে অবস্থা হচ্ছে। রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা আছে কিন্তু, সামান্য ক্ষতি। ওই সামান্য ক্ষতির কথা যদি মনে করেন, সামান্য ক্ষতি কত অসামান্য হয়ে দেখা যায়, এটা তো আমরা রাজনীতিতে দেখেছি। এবং সালামের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, বিএনপিও এই সামান্য কোনো ভুল বা সামান্য কোনো ক্ষতির কারণে আজকে এই অবস্থা কিনা কে জানে। আমি আবু আলম ভাইয়ের একটা কথা বলতে পারি, স্ফুলিঙ্গ থেকে দাবানো নয়। বাংলাদেশে কিন্তু বিভিন্ন প্রেক্ষিতের কথা আলম ভাই বললেন, এখানেও স্ফুলিঙ্গ উঠেছিল, কিন্তু আবার রবীন্দ্রনাথের কথা বলতে হয়, এই স্ফুলিঙ্গ কিন্তু ওই যে স্ফুলিঙ্গ তার পাখায় পেল ক্ষণকালের ছন্দ, উড়ে গিয়ে ফুরিয়ে গেল সেই তারই আনন্দ। আমাদের স্ফুলিঙ্গ কিন্তু এখন পর্যন্ত সেই পাখায় ছন্দ পেয়ে উড়ে গিয়ে ফুরিয়ে যাওয়ার মতো অবস্থা। আপনি তালেবানদের কথা যেটা বলেন, হ্যাঁ, আপনি যখন আফগানিস্তানে যেদিন ঘটনাটা ঘটলো, সেদিন কিন্তু আমাদের পুলিশ কমিশনার একটা প্রেস ব্রিফিং এ অফিসিয়ালি বলেছিলেন যে কেউ কেউ আফগানিস্তান চলে গেছেন এবং আফগানিস্তানে যাওয়ার পথে অনেককে আটকানো হয়েছে বা থামানো হয়েছে। কাজে এই প্রবণতাটা রয়েছে। এবং আপনি যে স্লোগানের কথা বললেন, বাংলা হবে আফগান, আমরা সবাই তালেবান, এই এই ঘটনা যে এখন ঘটছে না বা ভেতরে ভেতরে যে এমন কিছু হচ্ছে না, এটা ভাবার কোনো কারণ নেই। যার জন্য আইনরক্ষী বাহিনীদের কথা যদি আমরা ধরি, তারা বলেছেন তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। তার মানে কি, আমি কখন সতর্ক থাকবো? যখন এরকম কোনো আশঙ্কা, আমি সম্ভাবনা বলবো না, এমন কোনো আশঙ্কা থাকে, আশঙ্কাটা কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারি না। একটা জিনিস দেখবেন, হ্যাঁ, আমাদের আইনরক্ষী বাহিনীদের বা সবার ইয়েতে হয়তো যারা এই মৌলবাদী বা যারা এরকম টেররিস্ট, তারা হয়তো এখন নিষ্ক্রিয় হয়ে আছে, নির্মূল কিন্তু হয়নি। কোনো মহল থেকে কিন্তু এটা দাবি করা হয়নি যে আমরা নির্মূল করেছি, উচ্ছেদ করেছি, আমরা নিষ্ক্রিয় করে রেখেছি। এবং এই জাতীয় যারা করেন তাদের কিন্তু নির্মূল করা বোধহয় সম্ভব না। কারণ বা পৃথিবীর ইতিহাস যদি দেখেন, তাদের কতটা পারঙ্গমতার সঙ্গে আপনি নিষ্ক্রিয় করে রাখতে পারেন, সেটা হচ্ছে ঘটনা। আমি মনে করি বাংলাদেশে এখন যে অবস্থা চলছে, হ্যাঁ, সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, কিছু কিছু যৌক্তিক অভিযোগও আছে, কিন্তু এই অভিযোগগুলো আমলে নিয়ে মানুষকে নামানোর মতো কোনো বিরোধী নেতৃত্ব বাংলাদেশে এই এই অবস্থায় রাজনীতির এই প্রেক্ষিতে চোখে পড়ছে না। অনেক ধন্যবাদ কাজল ভাই, আপনি সঙ্গে থাকুন। সাইফুল ভাই বোধহয় একটু বিস্তার করতে চাচ্ছিলেন। জি বলেন। আমি আপনার মূল প্রশ্নটা একটু কথা বলতে চাই। আপনি এটাকে অভ্যুত্থান শব্দে নাম দেন বা গণজাগরণ বলুন বা গণপ্রতিরোধ বলুন, মানুষের একটা জাগরণ দরকার। জাগরণটা কেন দরকার? মানুষের এই মুহূর্তে ভোটের যে অধিকারটা নাই, সেই অধিকারটা নাগরিক হিসাবে ফিরে পাওয়ার জন্য, এবং এখানে গণতান্ত্রিক যে অধিকার, যার জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের সংবিধানের আমাদের যে অঙ্গীকার, ফলে সেই জায়গাটা কিন্তু এখানে লাগবে। এবং সেটাকে আপনি যে শব্দ এটাকে আপনি বলেন না কেন, আমি মাঝে মধ্যে বলি, ওবায়দুল কাদের সরকারি দলের সাধারণ সম্পাদক কাদের ভাই একটা কথা মাঝে মধ্যে চমৎকার করে বলেন, সেটা কি, যে আন্দোলনে যদি জেতা না যায় তাহলে নির্বাচনে জেতা যাবে না। তার অর্থ কি? তার অর্থ হলো যে যদি আপনাকে এখানে গণতন্ত্র নিশ্চিত করতে হয়, ন্যূনতম ভোটাধিকার নিশ্চিত করতে হয়, সরকারকে অবশ্যই ব্যাকফুটে নিয়ে যেতে হবে। এবং তার জন্য একটা গণ আন্দোলন, গণজাগরণ ছাড়া এটা গণঅভ্যুত্থানের নাম দেবেন কিনা বা কী নাম দেবেন, সেটা রাজনীতির ভাষ্যকাররা সেটা ঠিক করতে পারেন। কিন্তু সরকারকে আন্দোলনের মধ্য দিয়ে বাধ্য করতে হবে যে 14 সালের মতন একতরফা নির্বাচন করা যাবে না, 18 সালের মতন দিনের ভোটটা আগের দিন রাতে শেষ করা যাবে না। নাগরিক হিসেবে এই একবিংশ শতাব্দীতে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, যে আওয়ামী লীগ ভোটের অধিকারের জন্য রাজপথে লড়াই করেছে, রক্ত দিয়েছে, আমরাও পাশাপাশি যার সাথে আন্দোলনটা করেছি, আজকে তো এটা আওয়ামী লীগের একটা রাজনৈতিক পরাজয়, নৈতিক পরাজয়। সে আওয়ামী লীগ আজকে একটা অবাধ নিরপেক্ষ গণতান্ত্রিক পরিবেশে আজকে নির্বাচনকে আজকে তারা ভয় করছেন। এবং সেই জায়গাগুলো থেকে ভয় যদি না পান, তাহলে অবশ্যই আজকে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে আজকে বিহেভ করতে হবে, বিরোধী দলকে দমন করে শাসন করবার যে জায়গাটা। সুতরাং এই জায়গাটাকে ফিরে এনে বিরোধী দলগুলোকে আস্থা নিয়ে, জনগণকে আস্থা নিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ এখানে তৈরি করতে হবে, না হলে বাংলাদেশের সমূহ বিপদ। ব্যাকফুটে নেওয়ার জন্য এরকম একটা আন্দোলনের ক্ষেত্র তৈরি করতে হবে। ভাষায় উনি যেটা বোঝাতে চাচ্ছেন, আওয়ামী লীগ খুব ভীত সন্ত্রস্ত। আসলে আপনার ভীত না। আওয়ামী লীগ কি ভয়ের পার্টি? যে পার্টির নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 19 বার মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে পারেন, সেই নেতা কি ভয় পায়
কাকে ভয় পাবে, কার আচ্ছা, কাছে ভয় আমি না, আমি তো আপনি আরে বিরক্ত না আপনি হন। কথা আজকে আওয়ামী লীগ যদি বিরোধী দলে থাকতো, আপনি কথা আজকে বলছেন। আওয়ামী লীগ কি করতো আর আজকে? আপনি যে সে কথাটা কথা বলেছেন, একটু বলেন। শুনেন সাইফুল ভাই, আপনার তো বাম পার্টি, বাম পার্টি এই দেশের এই তাত্ত্বিকের মধ্যে সীমাবদ্ধ, বাস্তবে গিয়ে দেখা যায় বাম নাই, কি হয় বুঝছেন? তখন? আরে কি হয়? সমস্ত হারিয়ে যায়। লড়াই সংগ্রামের মাঝখানে তো বামপন্থীরা হারিয়ে যায়। আরে এখন কি বাংলাদেশে মুশকিল? বাম ভাষা আন্দোলন থেকে রাজনীতির শুরু করে শুনে আজকে যে গণঅভ্যুত্থান, বললেন, আমার কথা সব শুনুন। জায়গায় তো বামপন্থীরা। আজকে যে মৌলবাদ কেন আসতেছে, 90 এই অভ্যুত্থানে সব জায়গায় তো বিপ্লবটা আমার বামপন্থীরা। কথা শুনেন না ভাই, আপনি কি না, না, বলতেছেন? আপনি এখানে negate করছেন মৌলবাদ কেন? মৌলবাদ আসতো না যদি বামরা দাঁড়াতে পারতো। আমরা তো বামদের দাঁড়াত, কিন্তু বামরা দাঁড়াইতে পারে বামদেরকে তো না। আমরা তো আপনাদের না, সাথেই পারেন। দিয়ে দিয়েছি। আরে ভাই, একটা ওয়ার্কার্স বড় পার্টি অংশকে- ছিল, একটা বড় সেখান অংশকে থেকে আপনাদের ভেঙে- সাথেই দিয়ে দিয়েছি তো। সেখানে ভেঙে আবার তাহলে চলে সমস্যা কি ওয়ার্কার্স আপনাদের? পার্টি। এত ভাঙন, তত্ত্বের উপর দাঁড়িয়ে এত ভাঙন হয় যে বাম রাজনীতি দাঁড়াতে পারছে না। আজকে বাম রাজনীতি তো বেকমটা তৈরি করতে পারতো, ওই বেকমটা পূর্ণ করতে পারতো, তাতে উগ্রবাদ মৌলবাদ আসতে পারতো না। আজকে মৌলবাদ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভূমিকাটা রেখেছেন, আপনি এটাকে প্রশংসা করবেন না? আপনার হুজুররা যেভাবে দাঁড়িয়েছিল, আমি আজকে দেখলাম ব্রাহ্মণবাড়িয়াতে আপনার হুজুররা আমাদের এমপি রবিউল আলম চৌধুরী, মুক্তাদির চৌধুরীর জন্য দোয়া মুক্তাদির। করতেছে, যে দোয়া করছে। মুক্তাদির চৌধুরীর জন্য চামড়া তুলেছে, এখন দোয়া করতেছে। যে মৌলবাদকে তো আপনার সাপ, আমাকে সময় দেন। সাপ কিন্তু লাঠি দেখলে গড়তে দৌড়ে যে পালায়, কাজে মৌলবাদ যখন লাঠি দেখে জি। তখন গড়তে দৌড়ে কিন্তু পালায়। মৌলবাদ যখন নিজে লাঠি হাতে নেয়, আফগানিস্তানে কিন্তু আমরা দেখি আহা, ওদের বাংলাদেশে- হাতে লাঠি, বাংলাদেশে লাঠি নিছে না, তখন বাকিরা পালিয়েছে। বাংলাদেশে 8 জাজ গ্রেনেড নিছে না। কে? বিএনপির আমাদের সঙ্গে আছেন সালাম ভাই, আপনি যদি একটু বলেন, যতক্ষণে আলোচনা এই পর্যন্ত আমরা বিস্তার করেছি। আমি প্রথমেই আজকের যে আলোচকদের যে প্যানেল তৈরি করেছেন তাতে খুব আমি আশাবাদী। বাহ, আশাবাদী এই কারণে, কারণ এখানে রাজনীতিবিদ আছে, পাশাপাশি প্রশাসনে ছিলেন এইরকম সিনিয়র একজন আছেন, সাংবাদিক একজন সিনিয়র সাংবাদিক আছেন। আজকে দেশটা কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, আমরা হয়তো আওয়ামী লীগ আর বিএনপি একের ভুল আরেকজনের উপরে চাপায় দেওয়ার চেষ্টা করি, কিন্তু সত্যিকার অর্থে এতে তো প্রবলেমটা কিন্তু শর্ট আউট হচ্ছে না। আজকে গণতন্ত্রের জন্য গণতন্ত্র যে ক্ষতি হচ্ছে এবং সেই ক্ষতিগ্রস্তের কারণে আজকে দেশ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ আর বিএনপি ক্ষতিগ্রস্ত হবে না। আজকে এখানে সমাজের, আপনিও একজন শিক্ষক, আপনি সহই, যে আজকে যদি যে ক্ষতিটা হবে সেই ক্ষতিটা কিন্তু সবার জন্যই ক্ষতি হবে। এই জন্যই বলবো যে আজকে আওয়ামী লীগ বিএনপির দৃষ্টিকোণ থেকে না দেখে আপনারা দয়া করে জাতীয় দৃষ্টিকোণ থেকে দেখেন। আমি বলবো না যে বিএনপি ভুল করে নাই, বিএনপি ভুল করছে বা সেটাকে স্বীকার করতে কোনো দোষ নাই, কিন্তু সামনের দিকে তাকানোর জন্য কি করা দরকার? আমার কি একটা সুষ্ঠু নির্বাচন দরকার কি দরকার না? আমার সামনের দিকের জন্য কি আমি বলবো যে পারলে আমাকে জোর করে নামাও? আমি কি সেটা বলবো? এটা বললে কি আমার দেশ কি সামনের দিকে আগাবে? একটা কথা এখানে পরিষ্কার মনে রাখতে হবে যে এখানে আমরা সবাই, এখানে রাজনীতির সাথে সবাই সম্পৃক্ত ছিলাম, এখানে যারা আজকে প্যানেলে যারা আছেন এবং এখনও আছেন। কাজেই বলবো, দেখেন একটা জিনিস, স্বাধীনতার পরে যখন বাকশাল গঠন করে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দেওয়া হলো, তখন কিন্তু আমি চাই বা না চাই অনেক রাজনৈতিক দল কিন্তু আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে চলে গিয়েছিল। সেটার জন্য হয়তো মানে ওই দলগুলো লাভবান হয় নাই, যারা আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে চলে গেছিল তাদের কোনো লাভ হয় নাই, কিন্তু বাংলাদেশের পলিটিক্সে কিন্তু লাভ হয় নাই, ক্ষতি হয়েছে। তো ঠিক কারণ আজকেও যেটা বলবো যে আজকে বিএনপিকে আপনি দোষারোপ করতে পারেন, বিএনপিকে অনেকে ঠেলে দেওয়ারও চেষ্টা করতেছেন, প্রভোগ করতেছেন যে বিএনপি কেন ওই লাইনে যায় না, কেন বিএনপি রাইটার্সদের ওই ফরম্যাটে যে কেন কিছু করে না, কিন্তু বিএনপি সেটা করবে না। আমরা বলতেছি যে আমরা এখনও চাই একটা ডেমোক্রেসি, আমরা গণতন্ত্রটা আনছি, দেশ স্বাধীনতা, গণতন্ত্রটাকে যদি আমরা টিকাতে না পারি তাহলে এটা দেশের জন্য মঙ্গলজনক নয়। কাজে গণতন্ত্রের প্রথম যেটাই হলো যে একটা ফেয়ার একটা ভোট, আমার ভোটটা আমি দেব, এই ভোটটা আমি দিতে পারছি না, এটার দায় দায়িত্ব তো বিএনপি গ্রহণ করবে কেন? এটা যে আজকে যারা ক্ষমতায় আছে তারা যেহেতু এই রাইটটা কেড়ে নিচ্ছে, এইটার জন্য হয় তাকে বুঝান বা তাকে বলেন যে জোর করে নামাইতে হবে কেন। একটা গণতান্ত্রিক ওয়েতে সরকার যাবে, ভোটের মাধ্যমে সরকার বসবে, ভোটের মাধ্যমে আবার সরকার পরিবর্তন হবে। আপনি যদি সেই পথটা রুদ্ধ করে দেন, রুদ্ধ করে দিয়ে যদি বলে যে আপনি আমারে নামান, তাহলে তো তখনই ক্ল্যাশ আপনি আহ্বান করছেন। অনেক ধন্যবাদ, তাই না? আপনি ক্ল্যাশ আহ্বান করছেন। আমি আপনার তালেবানের তালেবানের আমি একটু বলে নেই। দর্শক কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে প্রশ্নটি রাখুন। কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ময়মনসিংহ থেকে কাজী ফরিদ বলছিলাম। বলুন।
আমার প্রশ্নটা হলো আব্দুল সালাম সাহেবের কাছে, বিএনপি নেতা। জি, প্রশ্নটা হলো যে বিএনপি মূলত গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত নাগরিক মানুষের জন্য অভ্যুত্থান করবে না ক্ষমতায় যাওয়ার জন্য অভ্যুত্থান করবে, এক। দ্বিতীয়ত, আসলে বিএনপিতে সেই গণ অভ্যুত্থান করার মতো নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা সম্পূর্ণ কোন নেতা বিএনপিতে এখন আসে কিনা, এবং বিএনপির নেতৃত্বে সেই মানসিকতা কাজ করে জি। কিনা। অনেক ধন্যবাদ। ময়মনসিংহ থেকে প্রশ্ন করছেন দুটো, ক এবং খ। আপনাকে ধন্যবাদ আজকে এই প্রশ্নটা করার জন্য। আমি কিন্তু আমার আলোচনাটা যদি আপনি শুনে থাকেন, আমি এখনো বলতেছি যে আমি তো অভ্যুত্থান করতে চাচ্ছি না, আমি ডেমোক্রেটিক রাইটটা চাচ্ছি, আমার ভোটিং রাইটটা চাচ্ছি। আপনি সেটা ফিরিয়ে দেন, আর যদি না দিয়ে আপনি যদি আমাকে আহ্বান করেন যে আমি এখানে বসে আছি, অর্থাৎ জোর করে তুমি পারলে নামাও, তাই জোরের প্রশ্ন যখন আসবে। না সালাম ভাই, দর্শকের প্রশ্ন, সে দর্শক প্রশ্ন করছে আপনি যে আয়োজনগুলো করবেন, ভালো নির্বাচন চান, অভ্যুত্থান চান, এটা কি কেবল বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নাকি মানুষের কোনো কল্যাণ আমি হবে, বলতেছি জনগণের কোনো কল্যাণ হবে? আপনারা তো ক্ষমতায় ছিলেন, মানুষের কি করেছেন? না, না, দর্শক এই প্রশ্ন করেছেন সেটা আমাকে বলতে দেন, যে সেটা এটা আমি মূলা বলবো। কিনা, নির্বাচন অভ্যুত্থান এটা মূলা হবে কিনা। সেটা তো আমি বলতেছি, আমি তো শেষ করতে পারি নাই, জি, তাই না? আমি প্রথম জবাবটা দিছি, আর শেষেরটা হলো যে বিএনপি এই দেশের মানুষের জন্যই রাজনীতি করে, রাজনীতি করে দেশের মানুষের জন্যই। কাজে জনকল্যাণে আজকে ভোটটা কার জন্য দরকার? ভোটে তো আওয়ামী লীগও ক্ষমতায় যেতে পারে আবার, তাই না? সঠিক নির্বাচনটা হলে তো আওয়ামী লীগও ক্ষমতায় যেতে পারে যদি জনকল্যাণে তারা কাজ করে থাকে। কাজে সেই পথটা আপনি বন্ধ করবেন কেন? না ওই যে আপনাদের দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু ক্ষমতায় যাওয়া, দেখছেন, মানে জনগণের প্রশ্নটা কিন্তু খুব ভ্যালিড, তাদের নিয়ে কিন্তু কথা বলছেন না আপনি আসলে। না না, আপনি প্রশ্নটা ঠিক মতো করলেন না। ক্ষমতার যাওয়াটা কি? ক্ষমতা যাওয়ার জন্যই তো রাজনীতি করা, অবশ্যই ক্ষমতায় যে জনকল্যাণমূলক কাজ করা, কিন্তু সেটা কিন্তু সেকেন্ডারি হয়ে যায়। বরং জনকল্যাণের জন্যই আপনার ক্ষমতায় যাওয়ার কথা। অবশ্যই। তা আপনি বলছেন ক্ষমতায় যে জনদান কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি, না, এটা কিন্তু দৃষ্টিভঙ্গিতে টের না পাওয়া না, যায় আসলে। দৃষ্টিভঙ্গিতে ঠিক আছে 100%। আপনি এটা উল্টাইলে হবে না তো। আপনি উল্টাচ্ছেন, আমি উল্টাইনি। আমি সোজা করার চেষ্টা করছি। না না, আপনি উল্টাচ্ছেন, এটা আপনি উল্টাইলে তো হবে না। জি। আপনি উল্টাবেন মানে না। আপনার গণঅভ্যুত্থানে মানুষ শরীক হবে, অংশ নেবে, তারপর আবার প্রতারিত হবে কিনা, না, যে আশা সে আপনি অভ্যুত্থান শোনেন। করে 90 করেছিল সে পেয়েছে কিনা, শোনেন, এটা কি মানুষ এদেরকে প্রতারিত মনে করে কিনা। প্রতারিত এই পর্যন্ত যদি বলেন, প্রতারিত কাদের দ্বারা সবচেয়ে বেশি হয়েছে? যদি ব্যারোমিটারটা আপনার কাছে থাকে নিরপেক্ষভাবে, যদি আপনি অ্যাঙ্কর, আপনি বলেন যে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বিএনপিও ক্ষমতায় ছিল, আওয়ামী লীগও ছিল, জাতীয় পার্টিও ছিল, যারাই ছিল, কাদের আমলে প্রতারিততার বেশি হয়েছে? জি, আহমদ ভাই এই প্রশ্ন যদি আপনি একটু করেন, যে একটা শক্তিশালী বিরোধী দল তো থাকা দরকার, আমরা জানি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে। এই যে বিরোধী দল একটা শূন্য অবস্থা বাংলাদেশে, তো এইটা কি খুব ভালো কিনা আমাদের গণতন্ত্রের জন্য? না, বিরোধী দল তো সেই বাংলাদেশে অর্থে আছে। নাই আসলে, পার্লামেন্টে আছে, এখন না অফিসিয়ালি কোনো ইফেক্টিভ কোনো বিরোধী দল কিন্তু নাই, আপনি এফেক্টিভ যে ডিবেট করবে, ডিসকোর্স তৈরি করবে, করতে সেরকম পারবেন নাই। না। আপনার গায়ে শক্তি নাই, আপনার সাংগঠনিক শক্তি নাই। হ্যাঁ, সেটা কি আমি করে দেবো নাকি? বিএনপি সংগঠন আমি করে দেবো? বিএনপি কি এটা রাজনৈতিক পার্টি ছিল? বিএনপি সামরিক শাসনের ঘাড়ে চড়ে তারা পার্টি করেছে, ক্ষমতায় এসেছে। সামরিক শাসক জিয়াউর রহমানের ঘাড়ে চড়ে ক্ষমতায় এসেছে। তারা কি ডেমোক্রেটিক হতে আসছে? এখন আপনি বলেছেন রাজনীতি কোন পথে? রাজনীতি কি নির্বাচনের পথে, না রাজনীতি সন্ত্রাসের পথে? এখন বিএনপি কি নির্বাচনের পথে আসবে, না সন্ত্রাসের পথে যাবে? নির্বাচন করতে হলে সংবিধানকে আপনার সম্মিলিত রাখতে হবে, সংবিধানের পথে আসতে হবে। এখন তাদের বক্তব্য যেটা শোনা যাচ্ছে আবার সেই পুরনো গল্প, আবার নিরপেক্ষ নির্দলীয় গভর্নমেন্ট। ইজ ইট পসিবল? এটা সম্ভব হবে? তাহলে তো আপনি সংবিধানকে ফলো করবেন না, সংবিধানকে লঙ্ঘন করতে যাচ্ছেন। আপনি নির্বাচনে আসবেন না। আপনি আগে আসলেন নির্বাচনে, বাই ইলেকশনে আসলেন, ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে আসলেন, নির্বাচনে আমাদের সংবিধান তো ধর্মগ্রন্থ না, সংবিধান তো পরিবর্তন হয় না। সংবিধান এই সংবিধান তো ওনারাই পরিবর্তন করছে। 16 বার হয়েছে, 16 বার হয়েছে। সংবিধান তো পরিবর্তন হয়েছে। সেই পঞ্চম কেন এটাকে ফিক্সড ফাইনাল ভাবছেন? যারা দর্শক যুক্ত হয়েছে তার ফোনে আমি আপনার কাছে ফিরে আসবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ডক্টর শফিকুর রহমান বলছি। বলুন। আমি সরকার পক্ষের যে প্রতিনিধি আছেন বা মাননীয় সংসদ সদস্য আছেন, যে আহমদ ভাই আছেন, বলুন আপনি। তার তাদের উদ্দেশ্যে কাছে আমার প্রশ্ন হলো ওনার কাছে যে বর্তমানে যে নির্বাচনের যে ধারাটা দেখতেছি আমরা, ধারাটা বলতে আমি সংক্ষেপে বলি যে আমরা দেখি যে ব্যালট বাক্স রাত্রে ফিল আপ হয়ে থাকে, বা আমরা অনেকে ভোট দিতে গিয়ে ভোট দিতে পারি নাই, বলা হয়েছে ভোট হয়ে গেছে। এরকম সিচুয়েশন কি বিরোধী কোনো শক্তি ক্ষমতা আসার সুযোগ আছে কিনা, বা তারা কি দেশের কল্যাণে কোনো সার্ভ করতে পারবে কিনা? যতই যাক, অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আহমদ ভাই আপনাকে প্রশ্ন না, আপনি করেছেন। যে প্রশ্নটা করেছেন যে আপনার চোখে রাতে বুট হয়েছে। এখন বিএনপির যে সমস্ত এমপিরা হয়েছেন
তারা রাতে হলেন না দিনে হলেন। তারা যদি দিনে হয়ে থাকেন তা আমরা রাতে হবে কেন? আপনি মনে আছে যে বগুড়াতে সকালবেলায় মির্জা ফখরুল সাহেব বলে যে ইলেকশন ঠিকমতো হচ্ছে, সুষ্ঠুভাবে হচ্ছে। তাহলে সন্ধ্যার পরে যখন হেরে গেলেন তারপরে বললেন রাতে হয়ে গেছে। রাতে তো আমরা কোনদিন ক্ষমতা আসিনি, রাতে তো বিএনপি আসছে ক্ষমতায়, রাতের পার্টি তো বিএনপি। রাতের অন্ধকারে বিএনপি জন্ম নিয়েছে অন্ধকার তৈরি করার জন্য। আমরা তো অন্ধকার তৈরি করার জন্য জন্ম নিইনি। আওয়ামী লীগের জন্ম হয়েছে আলোর দৃষ্টিতে, আলোর চোখে দেখার জন্য, আলোকিত করার জন্য বাংলাদেশকে। আজকে আপনি কোন পথে যাবেন? নির্বাচনে আসবেন না? নির্বাচনে না আসেন তো কোন চক্রান্ত আপনি করছেন এটা আমার বুঝতে হবে। কাদের ঘাড়ে চড়ে আপনি একটা গোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন? আবার কি আর্জাস্ট গ্রানেড, আবার পেট্রোল বোমা মারতে চাচ্ছেন, আবার ভাষা আগুন দিতে চাচ্ছেন, সন্ত্রাস সৃষ্টি করতে চাচ্ছেন? সন্ত্রাস সৃষ্টি করে বাংলাদেশে গণতন্ত্রকে লালন পালন করা যায় না। ডেমোক্রেসি মানে কি? ডেমোক্রেসি অর্থই হচ্ছে আপনাকে নির্বাচনে আসতে হবে, আপনার সব নির্বাচন দাঁড়াতে হবে, পিপলের কাছে যেতে হবে। আপনি পিপলের কাছে যাবেন না তাহলে তো আপনি নির্বাচন কিভাবে করবেন? আজকে বিএনপির কর্মীরা বাড়িতে বসে আছে, ইউনিয়ন কাউন্সিল ইলেকশন হবে, ইলেকশনে বিএনপি যাবে না। আপনি পৌরসভা হবে, যাবে না। বাই ইলেকশন হবে, যাবে না। তা আপনি ঢাকা ভিত্তিক, আপনি মিডিয়া ভিত্তিক একটি পার্টি, জনগণের সাথে মাঠের সাথে আপনাদের কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগ হচ্ছে মাঠের পার্টি, জনগণের পার্টি। বঙ্গবন্ধু বলতেন লিডার উইল লিড দি গ্রাউন্ড, নেতা মাঠের নেতৃত্ব দিবে। এই যে কথাটা আমার ময়মনসিংহের একজন নাগরিক প্রশ্ন করেছে, বিএনপিতে তো ইঞ্জিনই নাই, ইঞ্জিন না থাকলে বগি চলবে কীভাবে? নো লিডারশিপ ইজ দেয়ার, কোনো নেতৃত্বই সেখানে নাই। আপনার এই দেশে আওয়ামী লীগের মতো পার্টি বলেন, বিএনপির মতো পার্টি বলেন, ক্যারিজমেটিক লিডারশিপ ছাড়া এই দুইটা পার্টি চলে না। বঙ্গবন্ধু হত্যার পরে আমরা নেতৃত্বের সংকটে ভুগছিলাম। বঙ্গবন্ধু কন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হওয়ার পরেই কিন্তু নৌকার পালে বাতাস লেগেছে, মানুষ তো উদ্বুদ্ধ হয়েছে, এখন যাওয়া যায়, এখন শেখ হাসিনা আসছে বঙ্গবন্ধুর কন্যা, এবং তিনি করেছেন। সে যে ক্যারিজমেটিক লিডার, তার নেতৃত্বে কিন্তু আমরা এখন 3 বার এক নাগারে ক্ষমতা, এর আগে একবার। এবং এই দেশে গণ আন্দোলন হয়েছে, আপনার এই তত্ত্বাবধায়ক সরকার, এটা আমরাই করেছিলাম, আমরাই আন্দোলন করেছি, আমরা বাধ্য করেছি বিএনপি করতে। এই বাধ্য করার মতো শক্তি, সাংগঠনিক ক্ষমতা এটা আমাদের ছিল। আর বিএনপি কথাবার্তায় সাথে অনেক শক্তি, কাজের বেলায় কিছুই না। তাদের নেতা কিন্তু তারা মুক্তির আন্দোলন করতে পারে নাই। কয়টা কর্মী জীবন দিয়েছে বেগম জিয়ার জন্য? একটা কর্মী জীবন দিয়েছে। আপনার জুম্মা, আফ্রিকার জুম্মা আপনার এখন কারাগারে আছে, তার জন্য 400 কর্মী যদি জীবন দিতে পারে, বেগম জিয়ার জন্য একটা কর্মী তো জীবন দিতে পারে নাই। বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে সেই পার্টি যে পার্টির হাজার হাজার কর্মী জীবন দিয়েছে বঙ্গবন্ধু হত্যার পরে, এবং শেখ হাসিনার জন্য হাজার হাজার কর্মী জীবন দিয়েছে। জীবন দেওয়ার পার্টি হচ্ছে আওয়ামী লীগ। এখানে যারা জীবন দিতে পারে আদর্শ জন্য, নীতির জন্য, তাদেরকে রোখা বড় কঠিন। বিএনপি সেই পার্টি না। বিএনপি জামাতের উপর ভর করে দাঁড়াতে চায়। জামাত তাদের সব কিছু করে দিবে। জামাত যেহেতু উগ্রবাদী পার্টি, ক্যাডার ভিত্তিক পার্টি, জামাত করে দিবে। ওই অনেক ধন্যবাদ আহমদ ভাই। জামাতের উপর নির্ভর করে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা তার ফোনটি নিয়ে আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? আমি প্রভাষক মোহাম্মদ আব্দুল হামিদ, দিনাজপুর ডিস্ট্রিক্ট গুনাঘাট থানা থেকে বলছিলাম। বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে যারা দেশ স্বাধীনতার 50 বছর পরেও যারা এখন স্লোগান দিচ্ছে যে বাংলা হবে আফগান, আমরা হব তালেবান, এরকম যারা স্লোগান দিচ্ছে, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত আছেন। সবার কাছে আমার প্রশ্ন, এই দলগুলোর ব্যাপারে এই নেতাদের মানে তাদের ভূমিকাটা কি? জি, আমি একটু জানতে চাই। অনেক ধন্যবাদ। সাইফুল ভাই যদি একটু বলেন দর্শকের প্রশ্ন উত্তরটি নিয়ে। আচ্ছা, জি, মানে উনি যে প্রশ্ন করেছেন এটা আসলে যে ওনার প্রশ্ন না, এটা আসলে দেশের সচেতন লক্ষ লক্ষ মানুষের, বলতে পারেন কোটি মানুষের কিন্তু একই প্রশ্ন। এটা যে আমরা যে কথা বলেছিলাম যে মানুষের মধ্যে এই সংখ্যাটা বাড়ছে, যে আমরা এরকম একটা অবরুদ্ধ রাজনৈতিক পরিস্থিতি যদি থাকে, নাগরিক হিসাবে আমি যদি আমার পছন্দের দলকে যদি আমি বেছে নিতে না পারি, একটু আগে যেটা বললেন না যে এখন নির্বাচন হচ্ছে, বিরোধী দল যদি নির্বাচনে যদি না যায়, বাংলাদেশে কোনো মানুষকে বিশ্বাস করে যে বর্তমান সরকারের অধীনে মানুষ নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবে, অবাধে মানুষ তার পছন্দের দল প্রার্থীকে ভোট দিতে পারবে? অধিকাংশ মানুষ এটা এখন আর বিশ্বাস করে না। এমনকি সরকার দলের অধিকাংশ যারা ভোটাররা আছেন তারাও এখন আর ভোট কেন্দ্রে যাওয়ার প্রয়োজন মনে করেন না। তাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ভোটের চেয়ে দলের নমিনেশনটা কাকে দেয়া হলো। নমিনেশনটা পাওয়া মানেই তিনি বিজয়ী, তিনি তার অর্থটা কি? পুরো নির্বাচনী ব্যবস্থাকে বাস্তবে আপনি এখান থেকে আপনি বিদায় দিয়েছেন। নির্বাচনী ব্যবস্থার এখানে কোনো কার্যকারিতা নাই। তার মানে কি? আপনি শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথে
সরকার পরিবর্তনের সুযোগটাও পরোক্ষভাবে আপনি কিন্তু বন্ধ করে দিচ্ছেন। এইরকম পরিস্থিতি যখন চলে তখন আপনি যাদেরকে সাম্প্রদায়িক বলেন, ধর্মান্ধ বলেন, প্রতিক্রিয়াশীল বলেন, জঙ্গিবাদী শক্তি বলেন, তাদের জন্য বিশাল একটা মাঠ, একটা জমিনটা, যেটা আমি আগে বলেছি, একটা জমিনটা তৈরি হচ্ছে। সরকার বিরোধী দলকে, মানে গণতান্ত্রিক ধারা বিরোধী দলকে পিটাই ঘরে তুলতে যেয়ে এমন একটা দানব তারা তৈরি করছেন, যে দানবকে তারা আবার সেটাকে বন্দি করার ক্ষমতা তারা রাখছেন না। এই দানব শুধু সরকারি দলকে খাবে না, এই দানব আমাদের সমস্ত মুক্তিযুদ্ধের যে অর্জন, আমরা যেন সাম্যের, গণতান্ত্রিক, মানবিক মর্যাদার, আজকে মানুষের মানবিক মর্যাদা কোথায়, সাম্য কোথায়, আজকে মানুষের সামাজিক ন্যায় বিচারের জায়গাটা আজকে কোথায়? যেখানে আপনি 17 কোটি, ধরেন আমি যদি এখন ভাইয়ের বিরুদ্ধে কোনো সমালোচনা করি, কালকেই ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে আমার নামে তারা হয়তো মামলা করবেন, কিন্তু 17 কোটি মানুষকে ভোটের অধিকার কেড়ে নিয়ে মানুষকে আপনি যে অপমান করলেন, প্রতিদিন সামাজিক গণমাধ্যমে লেখার জন্য আপনি মামলা করছেন, অ্যারেস্ট করছেন, লেখক জেলখানায় মারা যাচ্ছে। তাহলে এরকম একটা অবরুদ্ধ সমাজ যদি চলে, এটা কি ভালো? এটা আমরা বঙ্গবন্ধুর 100 বছর পালন করছি, আমরা আমাদের সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করছি। এই সময়কালে আমাকে কি ভোটের অধিকারের জন্য আমাকে কি এখন যুদ্ধ করতে হবে? ভোটের অধিকারের জন্য সশস্ত্রভাবে আমাকে কি এখন লড়াই করতে হবে? সেটা নিশ্চয়ই আমরা কেউ চাই না। সেজন্য বলতে চাই, আমরা নিশ্চয়ই, আমাদের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু আমাদের মানুষ সাম্প্রদায়িক নন। আমাদের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু আমাদের মানুষ ধর্ম নিয়ে কোনো হানাহানি, সহিংসতা, কোনো উগ্রবাদের আমাদের মানুষ কিন্তু সমর্থন করে না। ফলে আমাদের মানুষের এই বিবেক, এই চেতনার, এই অসাম্প্রদায়িক যে ঐতিহ্যটা, যেটা 100 বছরের ঐতিহ্যটা এখনও কিন্তু মানুষের আছে। আমাদের ভরসার জায়গাটা এখানে। কিন্তু সরকার যে বিপজ্জনক খেলাটা খেলছেন, বিরোধী দলকে আপনি দমন করবেন, পিটাবেন, মাঠে নামতে দেবেন না, তারপরে বলেন আসেন আমরা এখন ইলেকশন করি আর কি। তাহলে কি বাংলাদেশটা কি চলবে? তাহলে তো পুরো আমলা নির্ভর জায়গায় যাবেন। আপনারা মনে করে আমরা সরকার চালাচ্ছি, পুলিশ মনে করে আমরা এখন সরকার চালাচ্ছি। ওই যে আমি আগে একবার আপনার বরিশালের ঘটনা বলতে চেয়েছিলেন আপনি, এবং আপনি বরিশালের আপনি দেখেন তারা সরকারে আছে, তারা চালাবে। এবং সে দাঁড়াচ্ছে কি এখন, তারা বলে ওই যে একটা বিখ্যাত কবিতা রবীন্দ্রনাথের, যে রদ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। পুলিশ মনে করে আমরা, গোয়েন্দারা মনে করে আমরা, আমলারা মনে করে আমরা সরকারকে রেখেছি, সুতরাং সরকার আমাদের কথা শুনতে বাধ্য। এটা তারা কখন বলার ঔদ্ধত্য দেখায়? যখন সরকারের ক্ষমতায় থাকার রাজনৈতিক নৈতিক শক্তিটা যখন কম থাকে। আমার আহমেদ ভাইয়ের এই 18 সালের আগে তার যে নৈতিক জোর ছিল, তার যে নৈতিক সাহস ছিল দল হিসাবে, আহমেদ ভাই কি এখন বুকে হাত দিয়ে বলতে পারবেন রাষ্ট্র পরিচালনায় তার সেই নৈতিক জোর এবং সাহস তার আছে? পারবেন বুকে হাত দিয়ে? রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, একটু যদি বুকে হাত দিয়ে বলেন। রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, নৈতিক জায়গা লাগে। এতক্ষণ যে কথা বুকে হাত বললাম, দিয়ে বলতে বলছে। আমি যে কথা বললাম, এখানে নৈতিকভাবে কি আমার কোন দুর্বলতা আছে? বিশ্বাস নিয়ে বলছেন, বিশ্বাস, এটা উনি মনে করেন, মনে মনে আম খাচ্ছেন, কলা খাচ্ছেন, সেটা রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, মনে মনে কলা কি মুশকিল? আমার আহমেদ ভাই জানে মনে মনে কলা কিভাবে চলছে? আমার আহমেদ ভাই কি জানেন আপনি যদি কিভাবে সরকার কিভাবে চলছে? আহমেদ ভাই কি জানেন? জানেন না ভাই, এটা আমলারা ঠিক করে। হ্যাঁ সাইফুল ভাই, আমার কথা শুনেন। না না, অবশ্যই বল। আচ্ছা, শাহেখ আব্দুর রহমান বাংলা ভাইয়ের উত্থান ঘটল কখন? সৃষ্টি হলো কখন? ক্ষমতায় কে ছিল? প্রধানমন্ত্রী বিএনপি ছিল তখন। ঠিক, একদম ঠিক। 17ই আগস্ট, 17ই আগস্ট সিরিজ বোমা হামলা হলো, কে ওই উত্থানটা কে করলো? বললেন বিএনপি ছিল না, 21 আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যা করলো। যারা এই যে মুফতি হান্নান, এই যে আমাদের ফিরোজ ভাইয়ের বাড়ি আমি বিএনপি নেতাদেরকে বলেছি যে আপনারা 21শে আগস্টের এটার নৈতিক দায়িত্ব আপনাদের নেওয়া দরকার। আপনারা জজমিয়া বানাইছেন, কি করেছেন, আপনারা কথা বলবেন, আত্মসমালোচনা করবেন, যেটা আপনারা ক্ষমতায় ছিলেন, এটা দায় দায়িত্ব আপনাদের অস্বীকার করবার কোনো সুযোগ নেই। একটু আগে আপনি বললেন না, আপনি একটু আগে পুলিশের কথা বললেন, প্রশাসন বললেন না, জজমিয়া প্রশাসনই বানাইছে, আবার ওনাদেরও যা যা করতো সেগুলো প্রশাসনই করতো। না সাইফুল ভাই, আপনারা যদি ইমিডিয়েট ক্ষমতা আসা সম্ভব থাকতো তাহলে ব্যবস্থা করতাম। আমি প্রশ্ন করবো, সাইফুল আপনি ওইটা বললেন না কেন? বিডিআর হত্যাকাণ্ড কারা বলে হয়েছে?
সেই জন্য আওয়ামী লীগ যখন মিডিয়ার তো ক্ষমতায়- ক্লিয়ার আপনার 7 তারা নভেম্বর বলে, বলেন না আরে কেন, জোরে মিডিয়ার বলেন। কেন 7 নভেম্বর না, কে না, করিয়েছে তখন তো আওয়ামী লীগ ক্ষমতা এসছে তখন। আপনারা তো সেটা ক্ষমতা বলেন। ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতা এসছে 7 তখন। নভেম্বর সবার আমলে তো 7 ছিল না। নভেম্বর কি কোনো অনাকাঙ্ক্ষিত ইলেকশন হয়েছিল? ঘটনা, বিডিআর হত্যাকাণ্ড। নিশ্চয়ই এটা অনাকাঙ্ক্ষিত না, ঘটনা। আপনি সেটা বলেন। আমরা কেউ চেয়েছি? 7 নভেম্বর- আমাদের এতগুলো অফিসার মারা যাবে, তাহলে এতগুলো আমাদের- শুনেন, সৈন্যরা যাবে। আমার মুক্তিযুদ্ধ এত অফিসার মারা যায় নাই। 7 নভেম্বরে বাংলাদেশে ইলেকশন হয়েছিল আপনার এবং তারপরে সেই সময় যে আমার যে কাজী ফিরোজ যারা মারছে তাদেরকে এনে যারা মারছে তাদেরকে এনে একটু, সেরাটন একটু। থেকে খাবার খাওয়ানো হয়েছে। বলেন একটু বলেন কোয়াইট মুফতি হান্নানের কথা কি জন্য বলেছেন কাজী ফিরোজ ভাই একটু হ্যাঁ বলুন। মুফতি আল্লাহ কথা বলেন তারপর দাদা, আমার বাড়ি ফিরোজ কাছে। ভাইয়ের হ্যাঁ? বক্তৃতা ওরা বাড়ি পার্লামেন্টের জি বক্তৃতা জি শুনতে চাই, কাজী ফিরোজ রশিদ পার্লামেন্টের। যদি বলেন। কোটারি বাড়ি এই মুহূর্তে দেশে করোনার বাইরে কোনো রাজনীতি নেই। সন্ধ্যার সময় ওবায়দুল কাদের সাহেব টেলিভিশনে কিছু কথা বলেন লেখা, জি আর সাথে সাথে ফখরুল আলমী সাহেব ওইটার জবাব একটা দিলেন। এইটাকে অনেকে বলছেন পালাগানের রাজনীতি, কিন্তু পালাগানের রাজনীতি বলছেন। ওবায়দুল কাদের সাহেব তো তার ভাইয়ের বক্তৃতার জবাব দেন না। অপোজিশন পার্টি যায় এই থেকে অপোজিশন এই দুজনের বক্তৃতার বাইরে আমাদের কোনো এই রাজনীতি যে নেই। অপোজিশন দেখেন ইউ কেন সি এটা এই পর্যন্ত দ্যাট ইজ আছে? অপোজিশন এখন হ্যাঁ রাজনীতি না থাকলে কি হয়? অপরাজনীতি তার ক্ষেত্র প্রস্তুত করে এইটাই। গোপনে গোপনে। সেইখানে আমাদের দৃষ্টি নাই, আমরা শুধু রাজনীতি দমন করে রাখছি, রাজনীতি নেই, এখানে আমরা সীমাবদ্ধ আছি। কিন্তু দেখেন, ওই যে আবার একটি কথা বলে বিএনপি বসা আছে যে গণজাগরণ হবে। গণজাগরণ আপনাদের ডাকে কেন হবে? আপনারা কি জনস্বার্থে এমন কোনো বা জনকল্যাণে এমন কোনো কর্মসূচি বা কর্মপন্থা নির্ধারণ করছেন, জনগণের সামনে ধরেছেন যে এই পথে গেলে তোমাদের সবার কল্যাণ হবে? আপনাদের একজন তো বললো যে শুধুমাত্র বিএনপিকে পুনরায় ক্ষমতায় বসানোর জন্য আমরা কেন বুকে রক্ত দেব? বুকের রক্ত তখনই দেবে যখন গোটা জাতির স্বার্থ সেখানে সংরক্ষিত থাকবে। আমরা বুকের রক্ত দিতে গেছিলাম ৭১ সালে যে আমরা দেশ স্বাধীন করবো, সেই জন্য। আজকে দেখেন, সব সরকারের কিন্তু গোয়েন্দা থেকে, পুলিশ থেকে, আর্মি থেকে, সবই থেকে, আমাদেরও ছিল। তাহলে আমাদের পতন হলো কেন? কেন পতন হয়? পতন হয় যখন মানুষে বুঝতে পারে যে এই সরকারের পায়ের নিচে মাটি নেই। মানুষ যখন জানতে পারে যে সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তখন পতন হয়। এখন এই সরকারের একটা সুবিধা হয়েছে কি, যে এই বিরোধী দল আমরা করোনা টরোনা এসে চুপচাপ আছি, সরকার এই ফাঁকে তার সমস্ত ডেভেলপমেন্ট কাজগুলো করে যাচ্ছে। এগুলো কিন্তু জনস্বার্থে। পদ্মা ব্রিজ হবে, এইটার মধ্য দিয়া শুধু আহমদ সাহেব আর সাইফুল সাহেব যাবে বা সালাম সাহেব যাবে না, আমার তো যেতে হবে। অথবা আমাদের ৩.৫ কোটি মানুষের কিন্তু এই পদ্মা ব্রিজটা একটা স্বপ্ন। এইটা আওয়ামী লীগ শেখ হাসিনার একা নিজ দায়িত্বে করতে গিয়ে আজকে কিন্তু আমাদের উপরে, আমি আলাপ করেছি সবার সাথে, যে না, এই একটা পদ্মা ব্রিজকে আমাদের সবার ভাগ্যের পরিবর্তন ঘটাই দিছে। আর বিলিভ মি, আমার দেশের জমির কোনো দাম ছিল না। ৫২% জমির দাম ছিল ৫,০০০, ৭,০০০, ১০,০০০ টাকা। ৫২% দাম। আমার বাবার শত বিঘে জমি, আমরা বেশ বিঘি। এখন সেই জমির মধ্যে দিয়ে রাস্তাঘাট এসে যে মানুষ জন যাই এটা করবে ওটা করবে, ঢাকা থেকে ঝাঁপাই পড়ছে গাড়ি ঘোড়া গিয়া ৩ লাখ, ৪ লাখ, ৫ লাখ, ১০ লাখ উঠে গেছে জমির দাম। ১০,০০০ টাকার জমি ১০ লাখ হয়ে গেছে দাম। তো মানুষের হয় কি, একটা এই যে মেট্রো রেল, এইগুলো হচ্ছে কি বড় বড় পরিকল্পনা, এইগুলো করে গভর্নমেন্ট কিন্তু এই সুযোগে, এবং গভর্নমেন্টের যে সুযোগটা পাইছে স্বাধীনতার পর থেকে, আগেও কেউ পায় না, এখানে এত বড় সুযোগ পায় নাই। এত সুযোগ কেউ পায় নাই যে এরকম কোনো বিরোধী দল নাই, আন্দোলন নাই, হরতাল নাই। শুধুমাত্র সন্ধ্যার সময় কেটে কি কয় দেখার জন্য বসে থেকে টেলিভিশন খুললে ওবায়দুল কাদের সাহেব কথাগুলো আর ওনার কথাগুলো, দিস ইজ হইল রাজনীতি। এই সুযোগে মাননীয় প্রধানমন্ত্রী ওনার কাজ উনি করে যাচ্ছেন এবং ওনার নির্বাচনের ক্ষেত্রে প্রস্তুত করতেছেন। বরিশালের মানুষ পায়রা বন্ধ করে দিয়েছে তোমাদের জন্য, আর কি চাও? মংলা বন্দর সংস্কার করছি, ৬ লেন রাস্তা করছি, চিরাং পোর্ট করছি, বঙ্গবন্ধু টানেল করছি, এখন আমাদের পদ্মা ব্রিজ করে গেল, এই যে ঢাকা মেট্রো রেল করে যাচ্ছে, এইগুলো কিন্তু এই নির্বাচন আগে সব শেষ হয়ে যাবে। গভর্নমেন্টের এইখানে একটা বিরাট অ্যাচিভমেন্ট। এটা এখন আমরা অনেক রকম আলোচনা সমালোচনা করতে পারি, কিন্তু সারা বিশ্ব যখন কোভিডে আক্রান্ত, তার মধ্যে কিন্তু এই কাজগুলো হয়ে গেছে সবার অজান্তে, এবং একটা দিনের জন্য কাজ বন্ধ থাকেনি। এবং মানুষ, আপনি দেখবেন যে আমাদের পদ্মার চরে এখন যান রাত্রি কত বাজে,
আপনি দেখবেন যে পদ্মার এপারে মামা ঘাটে জি বড় বড় রেস্টুরেন্ট, মনে হবে কি যে আপনি বোধহয় ব্যাংকক। ফিরোজ ভাই ধন্যবাদ। কিন্তু এর বাইরে যে আমরা অনেকগুলো খবর দেখতাম যে বড় বড় দুর্নীতির খবর, যে পর্দা কেলেঙ্কারি, বালিশ কেলেঙ্কারি, স্বাস্থ্য খাতের দুর্নীতি, ওই দুর্নীতিগুলো এবং পথঘাটের অব্যবস্থাপনা, রাস্তা করা হয় 6 মাসে ভেঙে যাচ্ছে, এই গাজীপুর থেকে যাওয়া যাচ্ছে না, আপনি জানেন এরকম কিন্তু আছে। দুর্নীতি কইরা আপনি তো অপোজিশন হিসেবে সেগুলো তো বলার কথা আপনাদের, কতটা বলছেন কথা পার্লামেন্টে? কব, টাকা তো আমাদের দেবে না, ফেরত দেবে না। জি আর আমি দুর্নীতি বুদ্ধি কথা কব, ওই দুর্নীতি বাজার আমার বুদ্ধি একটা দুর্নীতি মামলা দিয়ে দেবে। আপনি ভয়ে আছেন, ভয়ে আছেন। একটু বলছেন। কেউ বলতে কথা কব না, কারণ যারা এত টাকার মালিক তারা না পারে কোনটা করতে। এই যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতিতে চলে যাচ্ছে, আসল কথা কইছেন। সেইখানে একটা ব্যাংকের একজন চেয়ারম্যান, উনি দেখেন 2000 কোটি টাকা মাইনে দিচ্ছে। কোন ব্যাংক? সাউথ ইস্ট ব্যাংক। তার চেয়ারম্যান আলমগীর কবির, উইদাউট এনি ইকুইটি উনি কিন্তু সব টাকা দিয়ে দিয়েছেন। দুর্নীতি দমন কমিশন তার ধারও জানাই, বাংলাদেশ ব্যাংক বলছেন আমরা দেখতেছি। দেখেন দায়িত্ব কার দায়িত্ব? এই টাকাটা উনি দিচ্ছেন, এইটা এত দেশের বাইরে চলে গেছে। আমাদের কথা যে দেশের যদি কেউ টাকা নিয়ে কাজ করে, ইন্ডাস্ট্রি করে, আমাদের দেশের ডেভেলপমেন্ট করে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু দেশের মধ্যে যদি আপনি কিছু করতে চান, একটা ফ্ল্যাট কিনতে গেলে দুর্নীতি দমন কমিশন বলবে যে কোথায় টাকা পেলেন, শ্বশুর বাড়ি। শ্বশুর কি করতো, শালা কি করতো, গোষ্ঠীর উদ্ধার করে ফেলাবে। আর টাকাটা নিয়ে যদি আপনি ব্যাংকেও যাইতে পারেন, আর একটু যদি দুবাই যান, আর কেউ অসুবিধা নেই। তারা বলতে আসেন আমরা বসা আছি, কে কত টাকা আনবেন আমার দেশে ইনভেস্ট করেন। এরা কয় যে আমরা যে ওই টাকা উদ্ধার করবো। আরে ভাই, ওই দেশে তোমার ঢুকলে উদ্ধার করবা? এই দেশে যত বড় বড় দালানে বসে কাম করো, ওই দেশে গেলে তোমার কেউ জায়গা দেবে? ওই দেশের সরকার কি সে আইন আছে? সে আইনই করছে যে যত টাকা আনবা এখানে তুমি ইনভেস্ট করবা, কেউ তোমাকে ধরতে পারবে না, আমিও তোমাকে কোনো কিছু বলবো না। আইন করে ফেলেছে তারা। এই জন্য দেশের টাকা সব বিদেশে চলে যাবে। আমাদের দেশে আপনি আইন করছেন যে আপনি 10% দিয়ে আপনি টাকা ওয়েট করবেন, স্টক মার্কেটে দিতে পারবেন, আপনি এখানে ইনভেস্ট করেন বা ফ্ল্যাট কিনতে পারবেন, রিয়েল এস্টেটে খাটাতে পারবেন। প্রত্যেকটা জিনিস ইনকোয়ারি হচ্ছে দুর্নীতি দমন কমিশন। ওয়াই? সেটা আইন করা হয়েছে আমাদের, আইনের বাইরে তারা যাবে। অর্থাৎ হাইকোর্ট বলছে যে আপনারা কিন্তু আইনে উঠবে না, কালকে সতর্ক করছে, তারপরেও তারা এগুলো মানে না। আরো শুনবেন, হাইকোর্ট একটা মামলায় ধরেন একটা জাজমেন্ট রুল অ্যাবসলিউট করে দিছে, অ্যাবসলিউট রুল, ওইটার ধারে গেছে না যাইয়া চার্জশিট করে ফেলাইছে, রুল অ্যাবসলিউট ওদিকে হাইকোর্ট করে দিছে। তখন গেছে যেই কন্টেম্পট হয়েছে, কয়েক যে আমরা আবার রিহিয়ারিং করবো, আবার আমরা একটা দরখাস্ত দেবো। অর্থাৎ তারা কেউ কিছু মানে না, যে যেখানে আছে। অনেক ধন্যবাদ ফিরোজ রশিদ ভাই, আপনি সঙ্গেই থাকুন, আমরা আপনার কাছে আবারও আসবো। আবারও শহীদ ভাই যদি একটু বলেন। জি, যে যেখানে আছে তারা সেখানে স্বাধীন, এখানে সচিব সাহেব যেখানে আছে উনি স্বাধীন, দুর্নীতি দমন কমিশন স্বাধীন, যার যেখানে আছে। এরপরে দেখবেন জনগণ স্বাধীনতা চাবে, আমার কয়মূল্যে আমি স্বাধীন, মানে আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে সেই জায়গা। জি, আবহাওয়া শহীদ ভাই যদি বলেন। দুজন আলোচক কিন্তু বলেছেন যে আমলারাই দেশ চালাচ্ছে কিনা। বিএনপি বলেছে যে জজ মিয়াও আমলারা বানিয়েছে, আমাদের আহমদ ভাই বলার চেষ্টা করছেন যে আমলারাই সব কাজগুলো করছে। আমি এক সেকেন্ড শেষ করে দিচ্ছি। এই দেশে স্বাধীনতা, ব্রিটিশের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, 93,000 বিপ্লবীরা জীবন দিয়েছিল, একজন আমলাও জীবন দেয় নাই, একজন আমলাও না। আমাদের যে দীর্ঘ পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন, সেখানে কোনো আমলারা গুলি খায়, তারা জীবন দেয় নাই। কিন্তু সমস্ত, যদিও আমার সামনে বসা আছেন, আমি তাকে রাজনীতিবিদ হিসেবে জানি। উনি বাই চান্স ওখানে গেছেন, ভালো ছাত্র ছিল, চলে গেছে, দাসদের বড় নেতা ছিল, কিন্তু তারা কিন্তু সবকিছু করতেছেন মধু খান দ্বারা, সবকিছু তারা করবেন। যে গভর্নমেন্ট আসবে পতাকা উড়িয়ে দেখেন, আমি তো আপনার স্যার আছি, 3 দিন লাগে গবেষণা মিশতে, হোটেল সারার মতন যারা আসবে সে দিয়ে পতাকা তুলে দেবে। জি, এলাম না। ওকে, আবার শহীদ ভাই যদি বলেন। আমরা দুপুর ভর করবেন না, 3 দিন লাগে বলছে, 72 ঘন্টা লাগে আসলে। মারা গেল আপনাদের মিশে যেতে। হ্যাঁ, একজন আমলাকেও কাছে পাই নাই, কোন লোককে পাশে নেই। তবে হ্যাঁ, কর্মীরা ছিল,
অস্বীকার করার কিছু নাই, নেতারা ছিল না। ডাক আসে নাই, কোনো ডাক পাই নাই। জি একজন ডাক দেওয়ার লোক জি থাকতো। জি শহীদ ভাই যদি একটু বলেন, আমার তো কাজী ফিরোজ রশিদ ভাইয়ের কথা শুনে একটা কবির কথা মনে পড়লো, কবি ঈশ্বর গুপ্ত, যুগ সন্ধিক্ষণের খনি। তিনি একটা কবিতা লিখেছিলেন আমলাদেরকে নিয়ে, যে আমলারা মামলা তুলে গামলা ভাঙে না, আমরা ভুসি পেলেই খুশি বাবা, ঘুষি খেলে বাঁচবো না। একটু যদি বলেন। না, ভালো। ভালো। আমি জানি এইসব কবিতা আছে এবং আমাদের অনেক সমালোচনা আছে গণকর্মচারীদের বিষয়ে। যখনই আমরা আমলা বলি তখন তো একটা গালি দেওয়ার মতোই করেই বলি, যদিও এটার যে ম্যাক্স ওয়েবার যেভাবে লিখে গিয়েছেন বা যেভাবে এটার সৃষ্টি হয়েছে সেখানে আমরা যাই না। আমরা রাজনীতির অনেক আলোচনা শুনলাম, রাজনীতিবিদরা আলোচনা করছেন, সুতরাং তারা তো আলোচনা করবেনই। আমরা গণতন্ত্রের কথা শুনলাম, উন্নয়নের কথা শুনলাম, এবং আমরা কি রাজনীতি চলছে দেশে, গণতন্ত্র কিভাবে আছে, নির্বাচন কিভাবে হচ্ছে, এসব অনেক কিছু শুনলাম। আমার মনে হয় কি যে অবশ্যই আমাদের ক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে ধরেন বরিশালের ঘটনার পরে যে বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেই বিবৃতিতে যে ধরনের শব্দ প্রয়োগ করা হয়েছে এটা খুবই অনাকাঙ্ক্ষিত ছিল। এবং তাদের আমি যেটা বলেছি প্রকাশ্যে সেটা আবারও বলি, আমি বলেছি যে তাদের আবার বসা উচিত এবং তাদের বিবৃতিটা পর্যালোচনা করা উচিত এবং সেই বিবৃতির যে অনাকাঙ্ক্ষিত অংশটা সেটা বাদ দেওয়া উচিত। তো আমলাদেরকেও নিজেদের সমালোচনা, আত্মসমালোচনা করতে হবে এবং রাজনীতিবিদদের সেটা করতে হবে। আজকে রাজনীতিবিদরা যদি নিজেদের আত্মসমালোচনাটা করতে না পারেন, আসলে রাজনীতিবিদরাই দেশ চালান। এখন আমলারা যদি রাজনীতির মধ্যে অংশ হয়ে যান, যদি কোনো জেলার ডিসি এবং এসপি সেই জেলার শাসক দলের প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে যান এবং সেই সুযোগ যদি তাকে দেওয়া হয়, কোনো সচিবকেও যদি এই ধরনের সুযোগ দেওয়া হয়, তাহলে কিন্তু এটা রাজনৈতিক দলই দিচ্ছে, শাসক দলই দিচ্ছে, সেখানে কেউ জোর করে তো এই সুযোগটা নিতে পারবে না। তো শাসক দলকে যদি এমন হয় যে আমরা যদি মনে করি সবাই যে দেশে আমলাদের অনেক ক্ষমতা এবং আমলারাই দেশ চালাচ্ছে, তাহলে কিন্তু এটা শাসক দলের জন্য অশনি সংকেত। কারণ তাহলে বোঝা যাবে যে দেশটা রাজনৈতিক দল চালাচ্ছে না, এটা আমলারা চালাচ্ছে এবং আমলারা তো চালিয়েছে। আপনি ৭৫-এর যে দুঃখজনক ঘটনা, নৃশংস হত্যাকাণ্ডের পরে যে ১৫ বছর দেশ চলেছে, এটা সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি চালিয়েছে। কিন্তু আমরা ৯০ সালে এসে কিন্তু একটা জায়গায় একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন এরশাদ সরকার চলে গেলেন, তখন কিন্তু ৩ জোটের একটা রূপরেখা তৈরি করা হয়েছিল এবং তার ভিত্তিতে জেনারেল এরশাদ তার ভাইস প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করলেন। মানে রক্তপাত যা হওয়ার হয়েছে, কিন্তু ব্যাপক রক্তপাত কিন্তু হয়নি। এবং তারপরে একটা তত্ত্বাবধায়ক সরকার হলো এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলো। এখন জাতীয় পার্টি কিন্তু এটা বলতে পারে যে তখন কিন্তু জেনারেল এরশাদকে জেলখানায় নেওয়ার কথা ছিল না, তিনি বাইরে থেকে নির্বাচনটা করতে পারতেন এবং সেই নির্বাচনে কিন্তু তার দল ৩৫-৩৬টা সিট পেয়েছিল। উনি বাইরে থাকলে তো আরো বেশি কিছু সিট পেতে পারতো। কিন্তু আমি যদি আবার ৩ দলের রূপরেখায় চলে যাই, সেই রূপরেখা থেকে রাজনৈতিক দলগুলো কেন বিচ্যুত হলো সেটা রাজনৈতিক দলগুলোকে জবাব দিতে হবে। কেন আমাদের মাগুরা ইলেকশন করার দরকার হলো, কেন আমরা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার দরকার হলো বা তত্ত্বাবধায়ক সরকার আবার আনার দরকার হলো, কেন আমরা ২১শে আগস্টে এই গ্রেনেড হামলা করলাম, কেন আমরা এখন দেশে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা করতে দিচ্ছি না, কেন এই অভিযোগ উঠছে যে দিনের ভোট রাতের বেলা হয়, কেন অভিযোগ, এইসব অভিযোগের কিন্তু জবাবটা রাজনীতিবিদদের খুঁজে বের করতে হবে এবং সেখানেই আমাদের সমাধান সূত্র বের করতে হবে। আমরা সবাই মিলে যদি আমাদের আত্মসমালোচনা করি, যেটা সালাম সাহেব বললেন যে উনার দল যে ভুল করেছে সেটা ওনারা স্বীকার করেন, বাট এটা সালাম সাহেব করতে পারেন, নির্দিষ্টভাবে এখনো করে না। এখনো কিন্তু এই যে ২১শে আগস্টের যে গ্রেনেড হামলা নিয়ে এখনো কিন্তু বলার চেষ্টা করা হয়েছে। আমি ওনাদের একজন রাজনৈতিক নেতার বক্তব্য শুনেছি যে শেখ হাসিনাকে নাকি সাবধান করা হয়েছিল, তারপর উনি সাবধান বাণী না মেনে কেন ইয়াতে ওই দিন পল্টনে এই যে আওয়ামী লীগ অফিসের সামনে আসলেন, তাকে কারা যেন সাবধান করেছিল। আর এরকম সাবধান তো সবসময় করা হবে রাজনৈতিক নেতাদেরকে, কিন্তু তিনি কি রাজনীতি সাবধান করলে তিনি ঘরে বসে থাকবেন? এবং সেই কারণে কি আমাদের ভাবতে হবে এটা উনি নিজেই করিয়েছেন উনার সুবিধার জন্য? এরকম আজগুবি কথা বলা যদি আমরা বন্ধ করতে না পারি উভয় পক্ষে বা যে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে, তাহলে কিন্তু আমাদের যে রাজনৈতিক যে সমীকরণ এবং আমাদের রাজনৈতিক শিষ্টাচার, আমাদের রাজনৈতিক সংস্কৃতি এবং রাজনীতিতে যে নিজেদের দলের মধ্যে গণতন্ত্র এবং আমরা জনগণের কাছে যেটা উপস্থাপন করব, এই ভুলগুলো করেছিলাম। আমার মনে আছে ১৯৯৬ সালে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছিলেন, আজকের প্রধানমন্ত্রী, তারপরে উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনি কিন্তু বলেছিলেন তার বক্তৃতার শেষ অংশে, সব দলের লোকেরই বক্তৃতা বলেছিলেন, আমার বাবার আমলে ১৯৭২ সাল থেকে ৭৫ সালের মধ্যে যে সমস্ত ভুল ত্রুটি হয়েছে আমি সেটার জন্য দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী। এবং দেশবাসী কিন্তু এটা গ্রহণ করেছিল বলেই তারা প্রায় ২০ বছর পরে, ২০-২১ বছর পরে তারা নির্বাচিত হয়েছিলেন।
সুতরাং এই যে জি স্বীকার করার যে মাহাত্ম্য, সেটা যদি আমাদের কাছে না থাকে, আর আমরা যদি ভুলগুলো থেকে যদি শিক্ষা না নেই এবং সেখান থেকে যদি আমরা আরো পথ বের না করতে পারি, যেটা আমাদের আহমেদ হোসেন সাহেব বললেন যে আলোর পথে যাত্রা তাদের, আলোর পথে যেতে হলে তো অন্ধকারের বিষয়গুলোকে বিবেচনা করতে হবে এবং অন্ধকারগুলোকে দূর করতে হবে। এখন বাতির নিচে অন্ধকার রাখতে তো আপনি পারবেন না, তাহলে আপনাকে আলোকিত করতে হবে এবং আলোর পথে যাত্রাটা করতে অনেক হবে। ধন্যবাদ আমি শহীদ ভাই। পুনরায় জি সঙ্গেই থাকুন। সাংবাদিক জাকারিয়া কাজল যদি এই পর্বে বলেন, যতক্ষণ আলোচনা হয়েছে, কি বিষয় বলবো বলেন। এই যে রাষ্ট্রকে আমলারা চালাচ্ছে নাকি রাজনীতিবিদরাই ক্যানভাস এত চালাচ্ছে? বড় হয়ে গেছে, শুনেন, জি এটা খুব চমৎকার আপ্তবাক্য আছে যে তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন। আমাদের রাজনৈতিক দলগুলি বোধ হয় এই আপ্তবাক্যে বিশ্বাস করে না। আমরা বরং তুমি অধম আমি আরো অধম হইব না কেন, বা তুমি এটা করেছো আমি এটা আরো করব না কেন, এই মনোভাব নিয়ে বোধহয় আমরা চলি। কারণ একটা ঘটনা যদি বলে, যেমন আমাকে এই বরিশালের ঘটনার পর আমার তো জানার কথা ছিল, আমাদের মানে আমরাই বলি, একজন আমাকে বললেন যে ভাই বরিশালে এই ঘটনা ঘটছে, খুব আপনারা ইয়ে করছেন। আপনারা জানেন বিএনপি যখন ক্ষমতা আসছিল শাহজাদপুরে এমপির উপস্থিতিতে ইউএনও কে পেটানো হয়েছিল। ওই শাহজাদপুরে এমপির উপস্থিতি ইউএনও কে পেটানো হয়েছিল এবং এমপি পরে যারা পিটিয়েছে তাদের যাতে কোনো শাস্তি না হয় সেজন্য রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখানে তো কোনো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পাইনি। আমি ঘটনাটা এই জন্য বলবো, এটা সত্যি ঘটনা, পরে আমি ক্রস চেক করে দেখছি। কাজে বাংলাদেশে কোনো ঘটনাই কিন্তু ইউনিক না, এগুলো আগের ধারাবাহিকতা থেকেই হয়। কিন্তু ওই যে তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন, এই কালচারটা আমরা আত্মস্থ করি না। এটা হচ্ছে দুঃখজনক দিক আর কি। আমি কি বলতে চেয়েছি বুঝেছেন। আর আমি যেটা বলবো, আমাদের রাজনীতিতে বা মানে একদম যদি আপনি ৭২ থেকে ৭৫ যদি বাদ দেন, কখনোই কিন্তু বিরোধী দলের জন্য লাল গালিচা বা গোলাপ ফুল নিয়ে কেউ থাকেনি। এটা হলো বাস্তবতা। কারণ আমরা দেখেছি যেমন ৩২ এই আওয়ামী লীগের ২৩ নম্বর বঙ্গবন্ধু এভিনিউর চারপাশে কিন্তু আমরা দীর্ঘদিন কাঁটাতারের বেড়া দেখেছি, তাই না? কাজে এগুলো থেকে আমরা যে একটু উত্তরণ ঘটাবো সেটা হয়নি, বরং আমি আরো বেশি কি করা যায় সেটার দিকেই মানে আমরা বোধহয় বেশি হচ্ছে। আর আমলাদের কথা আপনি বলছেন, আলম ভাই তো সচিব ছিলেন, আমরা তো ছোটবেলায় সচিবালয়ে রিপোর্টিং করতে গিয়ে দেখেছি। আমি অনেক সচিবকে দেখেছি, মন্ত্রীরা যাদের মানে অঙ্গুলি নির্দেশে উঠা বসা না করলেও ফাইলে সচিবরা যে লিখতেন তারপর ডু লেখা ছাড়া আর কোনো কাজ ছিল না। কারণটা হচ্ছে আলম ভাই তো স্বীকার, কারণটা হচ্ছে ওই মন্ত্রীর ওই যিনি মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা তিনি হয়তো অনেক কিছু জানেনই না, যেটা যার জন্য তাকে আমলার উপর নির্ভর করতে। ব্যতিক্রম আছে, এমন মন্ত্রীও আমরা দেখেছি যেখানে আমলাদের, আমি নাম বলতে চাই না, একজন মন্ত্রী এক আমলাকে আমাদের সামনেই বলেছিলেন যে আমার অনুপস্থিতি আইনটা পাশ হয়ে গেল, কে করলো বলেন, আমি তার মাকে একটু গালাগালি দেবো। এরকম মন্ত্রীও ছিল, কিন্তু সেটা ছিল সেরকম রাজনীতিবিদদের সংখ্যা আগে যাও ছিল। এখন কেন জানি আমার মনে হয়, আমি জানি না রাজনীতিবিদরা। কাজল ভাই, একজন দর্শকের ফোন নিয়ে আমি আপনার কাছে ফিরে আসি। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে প্রশ্নটি উত্থাপন করুন। কে বলছেন? জি আমার নাম আমি তরিকুল ইসলাম অনেক বলছি, বেলি রোড থেকে বলছি। জি বলুন। আমি এখানে উপস্থিত যারা আছে ওনাদের সবার কাছেই প্রশ্ন, মূলত যে গত কিছুদিন যাবত যেহেতু আমলা ভার্সেস রাজনীতিবিদ যে একটা কনফ্লিক্ট দেখতে পাচ্ছি, এটার কাছে আমার কাছে মনে হচ্ছে যে এই দেশের রাজনীতিতে বেশ অনেক বছর ধরে, স্বাধীনতার পর থেকেই মেধাবী ছেলেমেয়েরা কিন্তু রাজনীতিতে বিমুখ হয়ে গেছে। এবং আমলা হতে গেলে আমি জানি যে তাদের একটা প্রক্রিয়ার মাধ্যমে বিসিএস পরীক্ষা দিয়ে বা পড়াশোনা একটা লেভেল করে তারা যাচ্ছে। তো আমলারা তাদের মেধা রাজনীতির থেকে আমার মনে হচ্ছে যে মেধার সংখ্যাটা আমলারা অনেক বেশি, এবং সেই কারণেই কি রাজনীতির এই অধপতন হচ্ছে যে তারা আমলাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না, দেশ পরিচালনা করবে রাজনীতিবিদ। জি অনেক ধন্যবাদ মিস্টার অনেক, বেইলি রোড থেকে প্রশ্ন করার জন্য। কাজল ভাই যদি উত্তরটা দেন। আমি কিন্তু এই প্রসঙ্গটাই বলছিলাম যে মানে মেধার কাছে বোধহয়, যেটা আমি একটু আগে বলেছি রিপিট করতে চাই, মেধার কাছে বোধহয় অনেক সম্মান রেখেই বলছি, রাজনীতিবিদ যারা দায়িত্বে থাকেন তারা অনেকে আমলা নির্ভর হয়ে পড়েন, কারণ তার হয়তো সিস্টেম বা ওই রকম বুৎপত্তি নেই। আর আপনি যেটা বললেন একটু আগে যে বরিশালের প্রসঙ্গটা যেটা আনলেন, এটা এই বরিশালের ঘটনার পরে তো আমলা এবং রাজনীতিবিদদের বিতর্ক, এই বিতর্ক কিন্তু বরিশালের ঘটনা পড়ে না। আমরা যদি একটু পেছনে যাই, মাননীয় প্রধানমন্ত্রী যখন জেলার ত্রাণ বিতরণ কার্যক্রম আমলাদের হাতে দিলেন, তখনই কিন্তু এই কথাটা
আকাশে বাতাসে হতো। তারপরে ফিরোজ ভাই তো ছিলেন সংসদেও, এই প্রসঙ্গটা অনেক সিনিয়র নেতাদের মধ্যে এসছে যে কেন মানে আমলাদের হাতে ত্রাণ বিতরণের দায়িত্ব দেওয়া হলো। এটা নিয়ে ওদের একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে আমলাদের যে মেকানিজম, তারা এই ত্রাণ বিতরণে তাদের সেই মেকানিজম ব্যবহার করতে পারবে, এই জন্য দেওয়া হচ্ছে। কিন্তু রুটটা কিন্তু ওখান থেকেই আমরা নির্ভরতা ইত্যাদি ইত্যাদি হচ্ছে। তারপরে বরিশালের ঘটনা, সেই আগুনে ঘৃত সংযোগ করেছে, এবং বরিশালের ঘটনার এই মীমাংসাটাও কিন্তু অনেকে মেনে নিতে চাননি। আপনি একটা জিনিস মনে রাখবেন, আমাদের দেশে, পৃথিবীর সব দেশেই এরকম কোনো ঘটনা ঘটলে সুযোগ নেওয়ার জন্য কোনো না কোনো তৃতীয় পক্ষ থাকে। তারা চায়, আমি মানে বিভিন্ন পক্ষ থেকে, মৌলবাদীরা থাকতে পারে, অপোজিট, তারা চায় যে এই জাতীয় ঘটনা আরো ঘটলে ওই ঘোলা পানিতে মাছ শিকার যে কথাটা এসছে, অনেকে কিন্তু এই মীমাংসাটাকেও ভালো মতে নিচ্ছে না, তাই না? কারণ কিন্তু আমি মনে করি যেটা যা ক্ষতি হওয়ার হয়েছে, মীমাংসাটা যেভাবে হোক যাই হোক ক্ষতির বিস্তৃতি আর ঘটায়নি। এবং এই আলম ভাই যেটা বললেন, যেটা আমাদের বর্তমান ক্যাবিনেট সচিবও বলেছেন যে বিবৃতির সঙ্গে অনেক সচিবই একমত না, কিন্তু এইটাই অনেক ধন্যবাদ কাজল ভাই, অনেক ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে জি পর্যালোচনা করা উচিত। অনেক ধন্যবাদ সালাম ভাই। শেষ 2 মিনিট যদি বলেন, সামনে কিভাবে তাকাবো, অনুষ্ঠান প্রায় শেষ আমাদের। সামনে তাকানোর জন্য একটাই, যেটা আমি বারবারই বলার চেষ্টা করছি, যে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, এবং ভোটের মাধ্যমেই যাতে সরকার আসে, সরকার পরিবর্তন হয়, সেই ব্যবস্থাটা ওপেন রাখতে হবে। আর যদি এটা ফিরোজ ভাইও যেটা বিরোধী দল, সেখানে কিন্তু তারপর সরকারের পক্ষেই যেটা বললে যে সরকার এত কাজ করছে, এত কাজ করলে তো সরকারের মানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিতে বা কেয়ারটেকারের আন্ডার ইলেকশন দিতে ভয় পাওয়ার কথা না। এত কাজ করছে, জনগণ তো তাকে ভোট দিবেই। আর বিএনপিকে ক্ষমতায় দেওয়া দরকার নাই, আমরা একটা ভোট চাই, তারপরে জনগণ ভোট আওয়ামী লীগকেই দিয়ে ক্ষমতায় পাঠাক, তাতে কোনো আপত্তি নাই। আর এখানে বিএনপি একটা দল, এখানে তো কয়েকটা দল আছে, আপনারা সবাই মিলে একটা ফেয়ার নির্বাচন করেন, বিএনপিকে ক্ষমতায় দেওয়া দরকার নেই, জনগণ যাকে মনে করবে তাকেই ক্ষমতায় দিবে। কারণ এখানে সবচেয়ে বড় কথা আমি বারবার বলবো যে আসলে আমি যে কথাটা বলতেছি, এই কথাটা শুধু বিএনপির জন্য বলতেছি না, আমি সবার জন্য বলতেছি। আজকে গণতন্ত্রটা শুধু বিএনপির জন্য দরকার না, এটা আওয়ামী লীগের জন্য দরকার, জাতীয় পার্টির জন্য দরকার, আজকে কমিউনিস্ট পার্টি যারা আছে সবার জন্যই দরকার, দেশের জন্য দরকার। আর যদি গণতন্ত্র এবং ধারাবাহিক এই সিস্টেমে যদি সরকার পরিবর্তনের সুযোগ না থাকে, তখনই কিন্তু ষড়যন্ত্রের প্রশ্নটা আসে। আবার তখন আবার অন্যকে দোষারোপ করার কোনো সুযোগ নাই। যে আজকে কারণ আমরা তো দেখি পাকিস্তান আমলে শুনতাম যে সে সময় বলতো ধর্ম গেল, আর এখন বলে ইসলাম আইলো। অর্থাৎ এইগুলো করে মানে এই যে জনগণকে বিচ্ছিন্ন করা, অর্থাৎ আপনাকে যদি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সরকার, তখন কিন্তু এই কাজগুলোই করে। পাকিস্তান আমলেও তাই হয়েছিল, বর্তমানে এই আমলেই তাই হচ্ছে। আর বরিশালের ঘটনাটা, সেটা আমি বলতে চাই, যেটা ঢালাওভাবে যেভাবে বলা হচ্ছে যে এটা আমলা আর ইসের দ্বন্দ্ব, কিন্তু আমি তো জানি, অন্তত আমার দৃষ্টিতে যতটুকু দেখেছি, যে সেখানে বরিশালে এক মন্ত্রী আর মেয়রের দ্বন্দ্বের কারণে সেখানে বলির পাঠা হয়েছে সেখানে প্রশাসনের লোক। অর্থাৎ সব জায়গায় সব কিছু না। এটা হলো যে একটা গভর্নমেন্ট ম্যানেজমেন্ট করার জন্য আজকে যেটা দরকার, সেটা আজকে সরকার সেই ম্যানেজমেন্টটা করতে পারছে না, এবং সেখানে দায় অন্যের উপরে চাপায় দিয়ে সেটাকে তারা সাইডে চলে যেতে চাচ্ছে। তো সেটা করে লাভ নাই। আমরা একটা কথা আবার বলবো, একটাই কথা, যে গণতন্ত্রটা, ভোটটা শুধু বিএনপির জন্য না, সবার জন্য দরকার। ওকে, সবার জন্য দরকার। আহমদ ভাই লাস্ট 2 মিনিট যদি বলেন। না, আমরা তো ভোটের রাজনীতিটা তো আমাদের প্রধান কাম। আমরা তো সংবিধান লঙ্ঘন করে আপনি বিনা ভোটে, সংবিধান তো আপনি লঙ্ঘন করছেন, পাল্টাইছেন। আরে ভাই, সংবিধান যেটা ছিল আপনারা সংবিধানকে বুটের তলায় পিষ্ট করেছেন আপনারা, তাই না? বাকশাল জারি করেছেন আপনারা, চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হয়েছেন আপনারা, হ্যাঁ, হায়ানা ভোট দিয়েছেন, 99% ভোট হয়েছে। আওয়ামী লীগ দেশে মার্শালও দিছে। এই যে আপনি ডেমোক্রেসি হত্যা করতেছেন, আপনি আমার কণ্ঠস্বর চেপে ধরতেছেন। হাউ ইউ বিলিভ ইন ডেমোক্রেসি? ঠিক আছে, তাহলে আপনি ডেমোক্রেসি বিশ্বাস করেন না, আমার কথা বলতে দিচ্ছেন না। বিশ্বাস করলে মেরে ফেলবেন আপনারা, তাই না? 21 আগস্টের মতো গুলি করবেন, গ্রেনেড হামলা করে মেরে ফেলবেন আপনারা। আপনাদের কাজই হচ্ছে খুন করা। গণতন্ত্র দিলাম, খুনিদেরকে সাথে নিয়ে চলা হচ্ছে আপনাদের রাজনীতি, আর আমাদের রাজনীতি হচ্ছে খুনিদের বিচার করা। খুনিদেরকে বিচার করা, 71-এর খুনি হোক,
75-এর খুনি হোক, তাদের বিচার করা। শেখ হাসিনার দায়িত্ব হচ্ছে ওই খুনিদেরকে বিচার করে দেশে একটা ভালো ব্যবস্থা তৈরি এটা করা। কেউ বাধা দেয় নাই। এখন ডেমোক্রেসি মানে যদি আপনি মনে করেন পাকিস্তান মার্কা ডেমোক্রেসি, রাজাকারকে পতাকা দিয়ে মন্ত্রী বানাতে হবে, ওই ডেমোক্রেসি এটা আওয়ামী লীগও করছে। আমরা ডেমোক্রেসি বিশ্বাস করি। রাজনীতির মূল ধারায় আসতে হবে। রাজনীতির মূল ধারা কোনটা? জামাতি লাইন না মুক্তিযুদ্ধের লাইন? কোন ধারায় আসবেন সেটা ডিসাইড করেন আগে, যে আমি মুক্তিযুদ্ধের লাইনে আসবো, মূল ধারায় আসবো। এই মূল ধারায় আসতে হলে আপনাকে ওই রাজনৈতিক অপশক্তিকে পরিহার করতে হবে, আপনার জামাতকে পরিহার করতে হবে, জামাতকে ত্যাগ করতে হবে। আরেকজন তাহলে দর্শক বাংলাদেশে আছেন, আমরা শেষ নির্বাচন হবে, ফোনটি নিয়ে নিই। সুষ্ঠু নির্বাচন হবে। জামাতে ব্যান করে দেন তাহলে তো হয়। আমরা আরেকটি ফোন নিয়ে আলোচনায় সমাপ্তিতে গড়াবো। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি বলুন, আমরা শুনছি। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। প্লিজ বলুন আপনি। আমি সিরাজগঞ্জ থেকে শিবলি বলছি। বলুন। আমি বিএনপির আব্দুল সালাম মহোদয়কে বলতে যাচ্ছি, আপনারা যে নির্বাচন নিয়ে প্রশ্ন করেন যে রাতের বেলা নির্বাচন হয়েছে, আমি আমার এলাকাতে দেখেছি যে সংগঠনের যে ভোট চাওয়ার একটা প্রক্রিয়া, সেটা 1 মাস যাবত আমরা দেখিনি যে কেউ ভোট চাইতে মাঠে নেমেছেন। তো আপনারা একটা জেলায় নির্বাচন করতে হলে কিন্তু বিভিন্ন ইউনিট, ওয়ার্ড কমিটি আছে, থানা কমিটি আছে, সেগুলো কমিটির কোনো কাজ দেখিনি। আপনারা ভোট চাইলেন না, নমিনেশন দিচ্ছেন 4 জনকে, ভোট চাইতে মাঠে নামলেন না। মাঠে না নামে ভোটের দিনে না এসে আপনারা এখন শুধু বলে যাচ্ছেন একতরফা নির্বাচন হচ্ছে। আচ্ছা 10 সেকেন্ড আমাকে দিন। জি 10 সেকেন্ড, 10 সেকেন্ড সালাম ভাই, 10 সেকেন্ড। গণতন্ত্রকে আপনারা ওকে, অনেক ধন্যবাদ। আমার মনে হয় আপনার প্রশ্নটা আমরা বুঝতে আচ্ছা পেরেছি। আপনার প্রশ্নটা ঠিক শেরপুর আছে। থেকে, হ্যাঁ। বিএনপি, আমি তো বলছি বিএনপির জন্য ভোট দেওয়া দরকার নাই, অর্থাৎ বিএনপিকে জেতানোর জন্য ভোট দেওয়া দরকার নাই, দেশের জন্য ভোটটা দেন যাতে পাবলিক ভোটটা দিতে পারে। আমি নিজে প্রার্থী ছিলাম, এই RTVতে এসে প্রত্যেকটা টিভি নির্বাচন চলাকালীন বলছি যে আমার নির্বাচন করতেছে প্রশাসনের বিরুদ্ধে। আজকে আওয়ামী লীগ আমার প্রতিদ্বন্দ্বী না, প্রশাসন আমাকে নামতে দিচ্ছে না। আমি প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করে নিচে নামলাম, সেখানে আমার 3 থানার 1 থানার সভাপতিকে সেখান থেকে ধরে নিয়ে গেল। আমি যে নির্বাচন কমিশনারকে বললাম যে আপনার অফিস যদি আমার জন্য নিরাপদ না হয় তাহলে আমি নির্বাচনটা করব কিভাবে। অর্থাৎ এগুলো কিন্তু বলে আসছি আমরা। তারপরেও বললাম যে বিএনপিকে বাদ দেন, বিএনপি দরকার নাই, তবু একটা ফেয়ার নির্বাচন দেন, বিএনপির জন্য ফেয়ার নির্বাচন দরকার। সাইফুল ভাই, লাস্ট 2 মিনিট। জি, একটা হচ্ছে আমরা সবাই জানি যে রাজনৈতিক প্রক্রিয়া যদি দুর্বল থাকে, মানুষ যদি রাজনৈতিক প্রক্রিয়া যদি অংশগ্রহণ করতে না পারে, তাহলে আমলা বা প্রশাসন যে চেপে ধরবে, তাদের উপরে সরকারের যে নির্ভরশীলতা বাড়বে, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। এবং এই কারণের জন্য আমরা দেখছি অনেক ক্ষেত্রে প্রশাসন বা পুরো ব্যবস্থা, সরকারও মাঝে মধ্যে জিম্মি হয়ে পড়ছেন। তারা কখনো সচেতনভাবে জিম্মি হচ্ছেন, কখনো তারা যে পরিস্থিতি তৈরি করেছেন সেই পরিস্থিতির কারণের জন্য তাদের এই প্রশাসন নির্ভরতা, আমলা নির্ভরতার জন্য সরকারকেও মাঝে মধ্যে কিন্তু জিম্মি দশায় তাদেরকে থাকতে হচ্ছে। সমাধানের পথটা কি? আপনি যে কোনো আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন প্রণয়নের যে বিভাগ, 3টার যদি একটা সাধারণ সাযুজ্য সমন্বয় যদি সেখানে কাজ না করে, আধুনিক কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে যে ন্যূনতম চেক অ্যান্ড ব্যালেন্স, সে জায়গাটা কিন্তু থাকে না। বাস্তবে এই মুহূর্তে বাংলাদেশে নির্বাহী বিভাগের কর্তৃত্বেই কিন্তু বাকি সমস্ত কিছু কিন্তু এটা চলছে। এটা কোনো সুস্থতার এটা লক্ষণ না। কোনো গণতান্ত্রিক সংস্থা ইন্ডিপেন্ডেন্টলি কেউ ফাংশন করতে পারছে না। নির্বাচন কমিশন মানুষের, আমি বলেছি এই নির্বাচন কমিশন পাড়ার একটা ক্লাবের গ্রহণযোগ্য নির্বাচন করারও তারা ক্ষমতা তারা রাখে না। তার অর্থ কি? তাহলে পুরো নির্বাচনী যেটুকু আমাদের অর্জন ছিল, 90-এর পরে যেটুকু অর্জন ছিল, সেটুকু আমরা শেষ করে ফেলেছি। তাহলে আজকে সরকারকে, বিরোধী দলকে আস্থা নিতে হবে, জনগণকে আস্থা নিতে হবে। এবং সেখানে আজকে সরকার 18 সালের পরে যে রাজনৈতিকভাবে যে কলঙ্ক নিয়ে এখন তারা যাচ্ছেন, সেই কলঙ্কটা রাজপথে সমাধান হবে নাকি আলাপ আলোচনা করে গ্রহণযোগ্য নির্বাচন পদ্ধতি যাবেন, সেই জায়গাটা তাদেরকে নির্ধারণ করা দরকার। না হলে বাংলাদেশ কিন্তু বিপদে পড়বে। একটা পয়েন্টে কথা বলতে চাচ্ছি। তারা বারবার বলছেন যে আমরা আমলা নির্ভর, আমলা সরকারেরই অংশ। এখন আর কিছু পারলেন না, একটা ফিঙ্গারিং করে যদি আমলাদের সাথে গভর্নমেন্টে লাগিয়ে দেওয়া যায়, ওই ছিদ্র পথে যদি কিছু করা যায়। আমরা কখন ছিল না, সব দেশে আমলা আছে। ইন্ডিয়া থেকে আমলা নাই,
ভারতে ব্রিটেনে আমলা নেই, আমেরিকাতে আমলা নেই, সব দেশে আমলা থাকতে হবে। সেটা বলা হয় এবং মানে আমলাতন্ত্র আমরা আমলা থাকবে, নিবন্ধ নই। একটা প্রফেশনাল আমলাতন্ত্র, দলীয় আমলাতন্ত্র হবে না। আমলা নিবন্ধ বাংলাদেশে নই। বলা হয় পিয়ন থেকে সেক্রেটারি ইদার বিএনপি আর আওয়ামী লীগ করে, আমরা তার বড় নির্বাচন প্রমাণ কি ওএসডি। আমলা নির্বাচন নয়, কালকে ক্যাবিনেট আওয়ামী লীগের সেক্রেটারি- সময় হাজার হাজার আমি হচ্ছে বরিশালের কথা শুনেন, আর বিএনপির বরিশালের সময় ঘটনা- আওয়ামী লীগের হচ্ছে ওএসডি। বরিশালের ঘটনার ওএসডি ব্যাপারে- হচ্ছে বরিশালের দলীয় ঘটনা- আমলাতন্ত্রের বড় বরিশালের নমুনা। ঘটনার ব্যাপারে পিয়ন থেকে ক্যাবিনেট সচিব, সেক্রেটারি কালকে এই বলেছে দলীয় আমলাতন্ত্রের যে কথা আপনার বলা হচ্ছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্টিটিউশন যে বিবৃতি দিয়েছে, এই বিবৃতির সাথে সচিবরা না, আমাদের আপনি মিস করে একমত গেছেন। নয়। না, আমলাতন্ত্র আধুনিক রাষ্ট্রে অনিবার্য। অনিবার্য। কিন্তু সে আমলাতন্ত্র হবে একটা রাষ্ট্রের আমলাতন্ত্র, এটা কোনো রাষ্ট্রের দলের রাষ্ট্রের হবে না। রাষ্ট্রের দলের এটা না তো। দলীয় হচ্ছে কেন? এই না, এই দলীয় প্রশ্ন হচ্ছে না, তারা এটা করছে। আপনারা অভিযোগ দিচ্ছেন। রাজনৈতিক নেতৃত্বে- কালারিং করছেন। রাজনৈতিক কাজী ফিরোজ রশিদ এমপি, জি, 1 মিনিট, আবুল ফরিদ সাহেব দলীয় ছিলেন? দলীয় আমরা ছিলেন? নিশ্চয়ই না। 1 মিনিট, ফিরোজ ভাই প্লিজ, লাস্ট 1 মিনিট। মোমবাতি যখন জ্বলে তখন আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। তা সুতো বলে যে জ্বলছি তো আমি, তুমি কাঁদছো কেন? মোমবাতি বলে যাকে এত কষ্ট করে বুকে ধারণ করলাম সে যখন জ্বলতে থাকে তো কাঁদবো তো আমি। আর আপনারা এত কষ্টের গণতন্ত্র আনছেন 90 সালে, এই গণতন্ত্র যখন একটু একটু পরে আপনাদের তো অনেক কষ্ট হবেই। বামপন্থী তো কিছুই আজ পর্যন্ত করতে পারে নাই, ঘটকালি তারা ভালো পারে। তারা ঘটকালি করছিল ত্রিদলীয় ঐক্য জোট, যেটা শহীদ সাহেব বললেন যে 3 দলীয় ঐক্য জোটের একটা রূপরেখা করছিল। রূপরেখা তাতে সুবিধা ছিল, হ্যাঁ, ছিল। আওয়ামী লীগ ক্ষমতা আসলো বাম দল আছে, বিএনপি ক্ষমতা আসলো বাম দল আছে, কিন্তু ধরা খেয়ে গেছে শেখ হাসিনার সামনে যে এখন আর উনি এইগুলো মানতেছে না, যার জন্য ঝামেলা বেঁধে গেছে অনেক। সামনে কিন্তু আরো ঝামেলা আছে, আপনারা যার যার পশ্চিম ঠিক করে জি, কেবলা ঠিক রাখতে হবে, সবার কেবলা ঠিক রাখতে হবে। জি, কেবলা ঠিক না করলে হবে না। অনেক ধন্যবাদ ফিরোজ ভাই পরামর্শ দেওয়ার জন্য। শহীদ ভাই যদি বলেন ইমাম নাই, কেবলা ঠিক রাখতে হবে। জি, ঠিক রাখতে হবে। না, আমি তো যেটা বললাম যে আমাদের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই তাদের যে অতীত গত 30 বছর তারা গণতান্ত্রিক চর্চার মধ্যে আছেন। যখন যে দল ক্ষমতা আছে তারা গণতন্ত্রের সর্বোচ্চ পর্যায়ের চর্চা করছেন, এটা তারা দাবি করেন। কিন্তু তাদেরকে এটা দেখতে হবে যে তারা কি চর্চা করেছেন, কি অবস্থায় আছে এবং সামনে কি করবেন। আমাদের দেশটা গণতান্ত্রিক পদ্ধতিতে চলবে, গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তন হবে, এটাই নাগরিকদের কামনা। আমরা এটা আফগানিস্তানও দেখতে চাই না, তালেবানও দেখতে চাই না, আমরা কোনো মৌলবাদী শাসক ক্ষমতা আসুক তা দেখতে চাই না, অন্ধকারের শক্তি আবার ক্ষমতা নিয়ে হোক সেটাও দেখতে চাই না। এটা কিন্তু জনগণের কামনা। সুতরাং রাজনৈতিক দলকে কিন্তু ঠিক করতে হবে এবং আমলাদেরকে রাজনৈতিক দল যেটা ক্ষমতায় থাকে তারাই নেতৃত্ব দেবে। দেশে যদি নির্বাহী বিভাগ কর্তৃত্ব পরায়ণ হয়ে থাকে তাহলে কিন্তু সরাসরি বলতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই কিন্তু নির্বাহী বিভাগ চলে। মহামান্য রাষ্ট্রপতি নির্বাহী বিভাগের প্রধান, তাহলে তাদের নেতৃত্বে নির্বাহী বিভাগ কর্তৃত্ব পরায়ণ হয়ে যাচ্ছেন। সুতরাং ওইখানেও ওই দলের কাজ আছে, এখানে আমলাদের কোনো কাজ নাই। আপনি তাদেরকে দিলে, কাজ দিলে তারা করবে, কাজ না দিলে তারা গণকর্মচারী, তাদের স্ট্যাটাস কিন্তু কর্মচারী। ওকে, অনেক ধন্যবাদ জাকারিয়া কাজল। জাস্ট 1 মিনিট। আলম ভাই শেষ কথা দিয়ে আমি জি, please। শুরু করি যে দায় কিন্তু আলটিমেটলি রাজনীতিবিদদের উপরে পড়ছে, কারণ এই আমলা বলেন যাই বলেন সকলের মাথার সবাই কিন্তু রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কথা বলছে। আমি যেটা মনে করি, আমি মনে করি জনগণের প্রত্যাশা, আলম ভাই যেটা বলেন, জনগণের প্রত্যাশা হচ্ছে রাষ্ট্রের সকল ইনস্টিটিউশনগুলিকে তাদের মতো করে চলতে দেওয়া হোক। আপনি যদি কোনো ইনস্টিটিউশনের ব্যাপারে একটু যদি প্রভাব বা একটু যদি বিচ্যুতি ঘটাতে চান, টোটাল সিস্টেমের উপর এর প্রভাবটা পড়ে। কাজেই একজন নাগরিক হিসাবে আমার প্রত্যাশা হবে আমাদের রাষ্ট্রে, গণতান্ত্রিক রাষ্ট্রে সকল ইনস্টিটিউশন যাতে তার নিজ নিজ। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিল আজ এই পর্যন্তই। অনুষ্ঠানটির পুনঃপ্রচার হবে সকাল 7:30 আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টিকা গ্রহণ করুন এবং আমি যেভাবে মাস্ক ব্যবহার করি সেভাবে সবাই মাস্ক ব্যবহার করুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.